শুরু করব কি ক্যাপাসিটর ইন্ডাক্টর, ঠিক আছে? মানে ক্যাপাসিটর ইন্ডাক্টর ডিসি সার্কিটে এদের কেমন বিহেভিয়ার সেটা আমরা দেখব। জি ভাই, কথা শোনা যাইতেছে ভাই। আচ্ছা ঠিক আছে। তারপরে এটা কি এসি সার্কিট শুরু করলেন নাকি ভাই? না, এসি সার্কিট শুরু করে নাই, ওই যে ট্রানজিয়েন্ট টপিকটা বাদ পড়ে গেছিল, ট্রানজিয়েন্টটা শেষ করে দেন এসি শুরু করব। হ্যাঁ, এই ট্রানজিয়েন্ট অংশটুকু না এসি সার্কিটের মধ্যে দেওয়া ছিল মনে হয়, একটা মধ্যে দেখলাম। ওখানে দেওয়া আছে এসি সার্কিটের মধ্যে, কিন্তু ম্যাথ তো ডিসিরই, এর এসির তেমন কোনো কাজ নাই এখানে। আচ্ছা, তাহলে ক্যাপাসিটর ইন্ডাক্টর। ক্যাপাসিটর ইন্ডাক্টর দেওয়া সার্কিটের আরেকটা নাম কি? এই টাইপের সার্কিটকে বলা হয় ফার্স্ট অর্ডার সার্কিট। হ্যাঁ, এটা আমরা পড়বো। এই ক্যাপাসিটর ইন্ডাক্টর ইউজ করে ফার্স্ট অর্ডার সার্কিট যেগুলো হয় সেটা আমরা আজকে দেখবো। তাহলে ক্যাপাসিটর আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে আসছি যে ক্যাপাসিটরকে সাধারণত আমরা এইভাবে প্রকাশ করি, তাই তো? এটা একটা চার্জ স্টোরিং ডিভাইস, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এর এক প্রান্ত আবার পজিটিভ নেগেটিভ হতে পারে পোলার ক্যাপাসিটর হলে। সাব্বির আচ্ছা, ভাই, হ্যাঁ সাব্বির ভাই, আপনার পড়ার মাঝে একটু থামাই ভাই। হ্যাঁ, এই যে হ্যাঁ, আপনি যেগুলো পড়াইতেছেন এগুলো কি সাথে সাথে নোট করে রাখবো নাকি, মানে নোটটা করবো কিভাবে ভাই? অবশ্যই 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 সাথে সাথে নোট কিন্তু করা সাথে বলতে। সাথে নোট করলে তো আপনার কথা শুনতে পারি না বা কথা মনে ও রাখতে না পারি না 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 সবগুলো। না, আমি এসে পরে তাহলে একটা ভিডিও দেখে ইয়ে করে নিস, নোট আচ্ছা করতে আচ্ছা, ঠিক পারিস। আছে। ওটা আচ্ছা আচ্ছা, দিয়ে হ্যাঁ দিবি, হ্যাঁ, ঠিক আছে। একটা রিভিশন হয়ে তাহলে যাবে। দুটো নোট নাকি? কারণ দেখা হ্যাঁ যায় লিখতে গেলে আপনার কথা শুনতে পারি না, বা একটা মানে আরেকটা হয় না, আপনার কথা শুনতে গেলে আবার লেখা হয় না। হ্যাঁ, দুই না, ওই পজ করে করে করলে ভিডিও দেখে মানে নোট করাটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। তাহলে এই হলো একটা ক্যাপাসিটর। এখন এই ডাবল প্লাস মাইনাস প্রান্ত থাকে পোলার ক্যাপাসিটর হলে। তাহলে ক্যাপাসিটরের সিরিজ প্যারালাল কম্বিনেশন হয়, তাই না? তো আমরা জানি ক্যাপাসিটর হচ্ছে ডিসি সার্কিটে এটা কি ওপেন থাকে, তাই না? ডিসিতে হলো ওপেন থাকে, আর এসিতে হলো এর মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাই তো? কারেন্ট ফ্লো করে বা এটা ক্যাপাসিটর হিসেবে কাজ করে। এখন এটা ডিসি সার্কিটে ওপেন আমরা কেন ধরি? কারণ এই ক্যাপাসিটরের যে এটার আমরা ইম্পিডেন্স যেটা বলি, রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটরের রিঅ্যাকটেন্সটা কি হয়? এক্সসি, তাই না? মানে এক্সসি সমান কত? 1/জে ওমেগা সি, বা ওমেগা মানে আমরা বলতে পারি 1/জে ইন্টু 2 পাই এফ সি। এখন ডিসি সিগন্যালের ক্ষেত্রে একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? ডিসি ভোল্টেজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো, তাই না? ফ্রিকোয়েন্সি জিরো হলে এই এফ এর জায়গায় যদি আমরা জিরো বসাই, তাহলে কি এই টোটাল জিনিসটার মান ইনফাইনাইট হয়ে যাবে। আর কোনো একটা ভ্যালু বা ডিসি সার্কিটের ক্ষেত্রে ইনফাইনাইট ভ্যালু মানে কি আমরা ওপেন সার্কিট ধরি। এই জন্য ক্যাপাসিটর ডিসিতে হলো কি ধরা হয়? ওপেন সার্কিট। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্সের মান কত হয়? এক্স এল সমান আমরা লিখি হলো জে ওমেগা এল, তাই তো? তাহলে এখানে যদি ফ্রিকোয়েন্সি জিরো হয় তাহলে কি হবে? ইন্ডাক্টরের ক্ষেত্রে ডিসিতে যদি ফ্রিকোয়েন্সি আমরা জিরো বসাই তাহলে এটা কি জিরো হয়। তাহলে সার্কিটে ডিসি সার্কিটে রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্সের ভ্যালু জিরো মানে কি? সেটা হলো শর্ট সার্কিট। তাহলে এই কারণেই হচ্ছে ক্যাপাসিটরকে আমরা ডিসিতে ওপেন সার্কিট আকারে লিখি, আর এসিতে হলো, এসিতে তো সবই কাজ করে, আর ইন্ডাক্টরকে আমরা শর্ট সার্কিট আকারে লিখি ডিসি সার্কিটের ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটা কিসের উপরে নির্ভর করে? আই সমান, এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, আই সমান কত? সি ডি ভি বাই ডিটি, তাই না? সি ডিভি বাই ডিটি। তাহলে এখান থেকে যদি আমরা একটু করি তাহলে ভি সমান আমরা কত লিখতে পারি? ক্যাপাসিটরে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হবে সেটা সমান আমরা কত লেখা যায়? যদি আমরা ভি অফ টি লিখি তাহলে লেখা গেল 1/সি, তাই না? 1/সি। আচ্ছা, এটা একটু এক লাইন লিখি। তাহলে আমরা আই এর ইকুয়েশন পাইলাম এটা। এখন এখান থেকে যদি ভি এর ইকুয়েশন বের করতে চাই তাহলে কি হবে? যে সি ইন্টু ডিভি সমান কত? আই ডিটি। এর পরের লাইন যদি আমরা লিখি ডিভি সমান কত পাবো? আই বাই,
1/c ইন্টু হলো আই ডিটি। তাহলে এখন এটাকে দুই পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে ডিভি করলাম আর এটাকে হলো 1/c ইন্টু আই ডিটি করলাম। তাহলে সি তো কনস্ট্যান্ট, তাহলে পরের লাইনে সিটা কি হয়ে যাবে, ওটা বাইরে চলে আসবে। আর ইন্টিগ্রেশন আর ডিভি করলে ভি আসে, তাহলে ভি সমান কত পাবো, এখানে টাইম লিমিট দেওয়া থাকতে পারে t1 t2, t1 t2, 1/c এখানে চলে আসলো, এখানে আমরা দিলাম দেখা যাচ্ছে t1 t2 বা অন্য যে কোনো কিছু হতে পারে। তারপরে কত আসবে আই ডিটি। তাহলে এটাই হলো ক্যাপাসিটরের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হবে সেটার ইকুয়েশন, তাই তো? এগুলো আমরা এই প্রমাণ টুকটাক ইন্টারভিউতে দেখে আসছি। এখানে আবার আরেকটা জিনিস লাস্টে অ্যাড করা হয়, এই t1 t2 পরে আবার আমি লাস্টে এরকম লিখি যে ভি ইনিশিয়াল প্লাস ভি ইনিশিয়াল। যদি আগে থেকেই ক্যাপাসিটরে কোনো একটা ভোল্টেজ স্টোর হয়ে থাকে তাহলে সেটা ওর সাথে অ্যাড হবে। তাহলে এটা গেল হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে সেটার ইকুয়েশন। আর কারেন্ট তো আমরা উপরেই দেখলাম, আই সমান কত, সি ডিভি বাই ডিটি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টের দিকে ক্যাপাসিটরই বলি, তারপর ইন্ডাক্টর দেখব না পরে। তাহলে আমরা এখন এখন আর ক্যাপাসিটরের এনার্জি স্টোরড কত হয়, যে এনার্জি স্টোরড বাই ক্যাপাসিটর এটা আমরা কত পড়ে আসছি ইন্টারমিডিয়েট, ইউ সমান হাফ সি ভি সি স্কয়ার, মানে ক্যাপাসিটরের কাছে ভোল্টেজ যেটা সেটার স্কয়ার, বা এটাকে আমরা লিখতে পারি কি হাফ কিউ ভি, তাই না, বা কিউ ভি সি। এন্ড কিউ মানে কত, কিউ মানে হচ্ছে সিভি, তাই তো? কিউ মানে সিভি যদি বসাই তাহলে এটা হাফ কিউ ভি হয় অথবা হাফ সিভি স্কয়ার হয়। তাহলে এটা আমরা এই সূত্র ইন্টারভিউতে আমরা পড়ে আসছি। তাহলে এখন আমরা একটা ম্যাথ দেখি, ছোট একটা ম্যাথ। তাহলে টুকটাক আমরা এটা তো সূত্র তো দেখলাম যে ক্যাপাসিটরের স্টোরড এনার্জি কত, হাফ সিভি স্কয়ার অথবা হাফ কিউভি স্কয়ার। ক্যাপাসিটর একটা ভোল্টেজ কত, 1/c t1 থেকে t2 আইডিটি প্লাস ভি ইনিশিয়াল। আর আই সমান কত, সি ডিভি বাই ডিটি। আর ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সের ভ্যালু কত, এক্সসি সমান 1/j ওমেগা সি, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে এক্সএল সমান জে ওমেগা এল, এরকম এরকম হয়। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখি। হ্যাঁ, তোর কথা শোনা যাচ্ছে না ফেরদৌস? মানে তোর কথা খুবই স্লো আসতেছে। ইয়ারফোন থাকলে ওটা খুলে বলতো। ফার্স্ট অর্ডার, এটা এটা এখনো কিছু বলি না, এটা পরে বলবো। আগে আমরা ক্যাপাসিটরটা শেষ করি, ক্যাপাসিটরের দু একটা ম্যাথ দেখি, তারপর আমরা ইন্ডাক্টর, তারপরে ফার্স্ট অর্ডার সার্কিট, মানে ধাপে ধাপে যাবো। একবারে আমি থিওরি দেখাচ্ছি না, একটু থিওরি একটু ম্যাথ দেখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হয়, আমরা যদি মানে একাধিক ক্যাপাসিটরকে সিরিজে কানেক্ট করি, তাহলে এটা যদি C1 হয়, এটার C2 হয়, এটার C3 হয়, তাহলে এদের ইকুইভ্যালেন্ট কত হয়, 1/c ইকুইভ্যালেন্ট সমান আমরা লিখতে পারি হলো 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, তাই না? এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। বা ইন্ডাক্টর যদি এরকম থাকে একাধিক সিরিজে যদি থাকে, এটা যদি হয় L1, এটা L2, এটা L3, তাহলে আমরা কি লিখি,
L equivalent is equals to আচ্ছা, তাহলে L equivalent equals to আমরা কি লিখি? L1 প্লাস L2 প্লাস L3, এরকম n সংখ্যক থাকলে পরপর পরপর আমরা সবগুলো লিখি, তাই তো? এটা আমরা ইন্টারভিউতে পড়ে আসছি। আর যদি ক্যাপাসিটর যদি হচ্ছে প্যারালালে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়? সাপোজ এখানে দুইটা ক্যাপাসিটর এরকম প্যারালালে আছে, আচ্ছা এটা এ পয়েন্ট বললাম, এটা বি পয়েন্ট, তাহলে এটা হলো C1, এটা হলো C2, তাহলে এদের ক্যাপাসিটেন্স আমরা কত লিখি? সি ইকুইভ্যালেন্ট হয় হচ্ছে জাস্ট C1 প্লাস C2, মানে রেজিস্টারের উল্টা, তাই তো? ক্যাপাসিটর হচ্ছে রেজিস্টারের উল্টা, আর ইন্ডাক্টর রেজিস্টারের মতোই। এরকম যদি দুইটা ইন্ডাক্টর আমরা প্যারালালি এরকম রাখি, তাহলে এটা যদি L1 হয়, এটা যদি L2 হয়, তাহলে এদের ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স কত হবে? L1 L2 বাই L1 প্লাস L2, তাই তো? বা আমরা এটা এরকম লিখতে পারি যে 1 বাই L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1 বাই L1 প্লাস 1 বাই L2 প্লাস 1 বাই L, যতগুলো থাকে এরকম। তাহলে এটা তো আমরা আগেই পড়ে আসছি, ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, তো একটু জাস্ট বললাম। এখন এখানে যেটা দেখার বিষয় সেটা হলো, আচ্ছা আমরা একবার ম্যাথে দেখি, তাহলে একবার আচ্ছা এখানে বলতেছে যে ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাক্রস a capacitor across a 2 microfarad capacitor, if the current, sorry, determine the voltage across a 2 microfarad capacitor, the current it is আচ্ছা এটা একটু টুলতে ভুল হয়েছে, হ্যাঁ এটা বলছে ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাক্রস এ ক্যাপাসিটর, হ্যাঁ এই মাঝখানে আই কি হবে না, 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, ইফ দ্য কারেন্ট থ্রু ইট ইজ, এটা 6 ই, মানে 3000 এত, মানে হচ্ছে 6 ই টু দি পাওয়ার মাইনাস এত, টাইপিং মিস্টেক হয়ে গেছে, ই টু দি পাওয়ার মাইনাস 3000 টি মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে সি দেওয়া আছে আর হচ্ছে কি আই দেওয়া আছে, এখানে বের করতে বলছে কি ভি। তাহলে আমরা মাত্রই ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন কত দেখে আসলাম, এই যে ভি সমান হচ্ছে 1 বাই সি আই ডিটি প্লাস ভি ইনিশিয়াল। এখানে বলে দেওয়া আছে যে ইনিশিয়ালি ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল 0, ইনিশিয়াল ক্যাপাসিটর ভোল্টেজ 0, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ভি অফ টি ইজ ইকুয়ালস টু, এটা কত লেখা যায় 1 বাই সি ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি বা টি1 থেকে টি, যেহেতু এখানে ইনিশিয়াল কিছু যদি বলা না থাকে আমরা এই 0 থেকে ধরে নিব টাইম, 1 বাই সি আই ডিটি। তাহলে এখানে আমরা আই এর ভ্যালুটা বসাই দিই, তাহলে 1 বাই সি মানে কত, এটা 2 মিলি, 2 মাইক্রোফ্যারাড, 1 বাই সি, তাহলে 1 বাই সি মানে হচ্ছে 1 বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর ইন্টিগ্রেশন 0 থেকে টি, আই হচ্ছে কত 6 টি টু দি পাওয়ার মাইনাস 3000 ডিটি, 6 টি টু দি পাওয়ার মাইনাস 3000 টি, হ্যাঁ ঠিক আছে, ডিটি প্লাস ভি ইনিশিয়াল, এটা এখানেও লেখার দরকার ছিল, এখানেও হবে, হ্যাঁ প্লাস ভি ইনিশিয়াল। এখানে ভি ইনিশিয়াল বলা আছে 0, তাই এটা সমান আমরা 0 লিখতে পারি।
এটা আমরা পরে লিখতেছি, পরের অংশ দিলাম। আচ্ছা, তাহলে এখন এটা এখানে থাক 1/2 ইন্টু 10⁻⁻6, আর এখানে যদি ইন্টিগ্রেশন করি এই 6টা আগে চলে আসে, তাহলে e⁻mx সমান ইন্টিগ্রেশন করলে কত হয়? e⁻mx হচ্ছে, এখানে মাইনাস আছে, তাহলে 1/m ইন্টু e⁻mx। হ্যাঁ, তাহলে m হচ্ছে কত? এখানে -3000, তাহলে এখানে লিখবো -1/3000 ইন্টু e⁻3000 টি, তাই তো? e⁻3000 টি। আর এর লিমিটটা কত দিব আমরা? সরি, এরকম হবে, 0 থেকে টি, আর এইটা হলো ভি ইনিশিয়াল 0। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যেহেতু টি এর ভ্যালু আমাদের দেওয়া নাই, জাস্ট বের করতে বলছে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে একবার বসাই দিলেই হলো। তাহলে এটা কত আছে? 1/2 ইন্টু 10⁻⁻6 ইন্টু 6 ইন্টু মাইনাস 1/3000 e⁻3000 টু 0 থেকে টি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন একবারে করি, এটা কত আসে সেটা একটু দেখি। এটা আসতেছে হলো, নিচে উপরে থাকতেছে 6, আর নিচে হলো 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু 3000, 3000, এটা স্যার 1000। তাহলে এটা -1000 হবে, কারণ এখানে একটা মাইনাস আছে। তাহলে -1000 e⁻3000 কি, তাই তো? এটাই হলো অ্যান্সার। তাহলে এটাই হলো অ্যান্সার। হ্যাঁ, এত ভুল। আচ্ছা, এখানে আরেকটা বেশ বেশ আছে, এটা তো মিলি অ্যাম্পিয়ার ছিল, এটা তো হচ্ছে মিলি অ্যাম্পিয়ার আছে, আই হচ্ছে মিলি অ্যাম্পিয়ার ছিল। তাহলে আমরা এটাকে হচ্ছে ওই 1000কে যদি ইয়ে করে দিই, ও সরি সরি সরি, এখন তো ভুল করতে, এটা তো ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে তো দুইটা মান বসাবো না আমরা দিয়ে। আচ্ছা, এটা যেহেতু মিলি অ্যাম্পিয়ার এককে আছে, আমরা মিলি অ্যাম্পিয়ার রাখি, সমস্যা নেই, তাহলে মিলি ভোল্টে পাবো। তাহলে এখানে হচ্ছে হলো 1000 -1000 ইন্টু, আচ্ছা এখানে যদি টি এর ভ্যালু একবার 0 বসাই, তাহলে কি 1 আসে না? e⁻0, কোনো কিছুর পর 0 মানে 1। আর তারপরে পরেরটা বসালে একটা মাইনাস বসাবো, প্রথমে একটা মাইনাস আছে, পরে যা হবে তাই, e⁻3000 টি, এত। এটা হবে মিলি ভোল্ট, কারণ এখানে এটা মিলি অ্যাম্পিয়ার এককে ছিল। এখন যদি আমরা এটাকে ভোল্ট আপেক্ষিক করতে চাই, জাস্ট এটাকে কত হবে, ছোট একক থেকে বড় একক গেলে ভাগ করতে হয়, তাই না? তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে ভোল্টেজ পাবো। তাহলে এটাকে জাস্ট 1000 দিয়ে আমরা ভাগ করে লিখি, তাহলে কত পাবো? লাস্টে পাবো হচ্ছে 1। তাহলে এটা এরকমই আসবে যে -1 ইন্টু 1 মাইনাস e⁻3000 টি ভোল্ট। এটা হয়ে গেছে। তাহলে এটা কি বোঝা গেল? একেবারেই কিন্তু বেসিক লেভেলের ম্যাথ, আমরা যে সূত্র দেখলাম ওইটা দিয়েই করছি। আর এইটাই সব জায়গায় আমাদের বেশি কাজে লাগবে, ফার্স্ট অর্ডার সার্কিট ট্রানজিয়েন্টের ক্ষেত্রে এটাই কাজে লাগবে। তাহলে এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরেরটা আমরা দেখি। এখানে বলছে ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু এ 200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর হুজ ভোল্টেজ ইজ শোন ইন ফিগার। আচ্ছা, এটা একটা অল্টারনেটিং টাইপের ভোল্টেজ আছে। তাহলে এর 0 থেকে 50, +50 পিক ভ্যালু আর -50 পিক ভ্যালু আছে। তাহলে এইখানে হচ্ছে আমরা দেখতেছি একটা পিরিয়ডিক ফাংশন,
একদম এখান থেকে এই পর্যন্ত এটা একটা পিরিয়ডিক ফাংশন। তাহলে আমাদের এখানে এটাকে 4 ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ এই পর্যন্ত আমরা এক টাইপের পাবো, এখান থেকে এই পর্যন্ত একটা পাবো, আবার এখান থেকে এই পর্যন্ত। 4 ভাগ মানে 3 ভাগ করলেই হবে। ঢাল তো সেম, এইটুকু ঢাল সেম আছে, এটা একটা পাবো, আবার এখান থেকে এইটুকু। অর্থাৎ আমাদের এটা ভাগ করতে হবে কয় ভাগে? এটাকে আমরা যদি বলি এটা হলো 1 সেকেন্ড, যদি এটা 2, এটা 3, এটা 4, তার মানে 0 থেকে 1 একটা হবে। যে t এর ভ্যালু 0 থেকে 1 একটা হবে, আবার 1 থেকে 3, 1 থেকে 3 একটা হবে, আবার 3 থেকে 4, 3 থেকে 4 একটা হবে। আচ্ছা, এটা হলো মিলি সেকেন্ড বলা আছে কি? আচ্ছা, এটা কিছু বলা নাই, জাস্ট কি বলা আছে আমরা এটাকে সেকেন্ডই ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এত সেকেন্ড করে আমরা মূলত হচ্ছে সিগন্যালটাকে ভাগ করব। তাহলে 0 থেকে 1, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, তার মানে ভি অফ টি সমান, এই 0 থেকে 1 এর ঢাল কত হবে? এটা হলো 50, মানে ঢাল মানে কি, ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই এর ভ্যালু কত? 50, আর এক্স এর ভ্যালু কত? 1। তার মানে এইটুকু এই অংশের ঢাল কত হবে? 50, যেহেতু পজিটিভ দিকে তাই +50। তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো 50টি, এখানে লিখুন, তাহলে এটাকে আমরা লিখি 50টি। এটা কোন ক্ষেত্রে? এটা হলো টি এর ভ্যালু 0 থেকে 1 এর ক্ষেত্রে। যখন এটা কখন, যখন 0 থেকে 1 এ টি আছে, এই পোর্শনে যখন পড়ছে তখন এই ভোল্টেজটা হলো 50টি ভোল্ট। আচ্ছা, এবার সেকেন্ড পোর্শনে আমরা যাই, সেকেন্ড পোর্শনটা কত? টি 1 থেকে 3। তাহলে যখন 1 থেকে 3, তখন দেখ আমরা এই পয়েন্টটা কত নিব? এটা হলো 1 আর 50, তাই না? আর এই পয়েন্টটা কত? এটা হলো 3 আর -50। এখন এটা তো একটা সরলরেখার সমীকরণ, তাই না? যে ঢাল হলো নেগেটিভ, এটা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণও না। তার মানে এই 150 আর 3 -50 এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করলে আমরা কি এই ভোল্টেজের ইকুয়েশনটা পেয়ে যাবো। So, আমি ইকুয়েশনটা নির্ণয় করে দেখালাম না, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র আমরা সবাই জানি। সেটা কত? y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 সমান কত? x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এইটা দিয়ে আমরা এটা সমীকরণ নির্ণয় করতে পারি। হুম, তাহলে জাস্ট আমি একবার এটা লিখে দিলাম। এটা আমরা লাস্টে অ্যান্সার পাবো হলো কত? ও সরি, আচ্ছা এটা একটা ইকুয়েশন, সমস্যা নেই, এভাবে লেখা যাবে। তাহলে এটাতে আমরা পাবো হলো কত? সাইবার বের করি। তাহলে আমরা দেখি আমাদের পয়েন্ট কত আছে, একটা হচ্ছে 150 আর একটা হচ্ছে 3 -50। আমি একটু দেখি, 150 আর হচ্ছে 3 -50, তাহলে y মাইনাস y1, আচ্ছা y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, তাহলে 50 প্লাস 50 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1, x1 বাই x1 মাইনাস x2, 3। তাহলে এই কোয়েশনটা কত আসবে? যে y মাইনাস 50 বাই 100 সমান x মাইনাস 1 বাই মাইনাস 2। আচ্ছা, তাহলে এটা কাটাকাটি করলে কত আসে? এটা আসতেছে হলো বা এখানে 50 থাকবে, তাহলে 50, আর এটা ভেতরে যদি মাইনাসটা তুলে দিই, তাহলে এটা এরকম লেখা যায় যে মাইনাস এক্স প্লাস 1। তাহলে এটা এই পাশে গুণ হয়ে গেলে থাকবে কত? y মাইনাস 50 সমান মাইনাস 50 এক্স প্লাস হলো 50। তাহলে করলে আমরা কি লিখতে পারি? যে y সমান মাইনাস 50 এক্স প্লাস হলো 50 50 100, তাই না? এটা লেখা যায় মাইনাস 50 এক্স
প্লাস হলো 100। আচ্ছা, তাহলে এটা আমরা লিখলাম, এই ভোল্টেজটা কত পেলাম, -50x প্লাস এক্স এর জায়গায় কি আছে, টি আছে না, আর ওয়াই এর জায়গায় ভি আছে, তাহলে এটা হবে 50t প্লাস 100। এটা কোন পোর্শনে, এটা হলো 1 থেকে 3, তাহলে এটা 1 লেস দেন টি লেস দেন 3। আচ্ছা, আর 3 নাম্বার এটা কত আমাদের, 3 থেকে 4 সেকেন্ড। তাহলে এখানে আমরা কিসের ভ্যালু কত পাবো, এটা আর এটা প্যারালাল, কিন্তু এটা একটু নিচ থেকে শুরু হচ্ছে, তার মানে এইটা কত, 3 -50 আর হচ্ছে 4 0, এই দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, তাহলে 3 -50 4 0, এইটা সমাধান করলে আমরা ওই যদি এভাবেই করে আসি, হ্যাঁ, এইভাবে যদি সলভ করে আসি, তাহলে আছে আমরা পাবো হলো মাইনাস 50t প্লাস 50t মাইনাস 200, 50t মাইনাস 200। তাহলে এই 3 পোর্শনের জন্য আমরা এটা পাইলাম। এটা কখন, 3 থেকে 4 পর্যন্ত, 3 থেকে 4 পর্যন্ত। আদারওয়াইজ আমরা কত পাবো, বাকি সময়ের জন্য আমরা 0 পাবো, তাই তো। আমাদের ভোল্টেজটা শুধুমাত্র এই কয়েকটা সময়ের জন্যই আছে, বাকি সময়ের জন্য নাই। তাহলে এই আমরা যদি ভোল্টেজ পাই, তাহলে এখন আমাদের কারেন্টও তো আমরা এই ভোল্টেজ পেতে পেতে আলাদা পাবো, তাই না। তাহলে এখন যদি আমরা আই সমান কত লিখতে পারি, এই যে এখানে আমরা সূত্র কত দেখলাম, ক্যাপাসিটরের ক্ষেত্রে আই সমান হচ্ছে সি ডিভি বাই ডিটি। তাহলে আমরা এখানে যদি এভাবে লিখি, এটার জন্য ধর আমরা কারেন্ট পাবো I1, এটার জন্য পাবো I2, এটার জন্য পাবো I3, এটার জন্য পাবো I4, এটা তো 0 পাবো, এটাতে সমস্যা নেই। তাহলে এখন I1 সমান আমরা কত লিখতে পারি, I1 সমান হচ্ছে সি ডিভি বাই ডিটি, তাই না। তাহলে সি কত, এখানে ক্যাপাসিটরে বলেছে 200 মাইক্রোফ্যারাড, আমরা এখানে একটু লিখে রাখি সি সমান 200 মাইক্রোফ্যারাড। তাহলে এটা কত আসছে, সি লিখি সূত্রটা, তাহলে আই সমান হচ্ছে সি ডিভি বাই ডিটি। তাহলে 200 ইন্টু 10⁻⁻6 আর ডিডিটি, তাহলে আমরা এখানে কোন ইকুয়েশন বসাবো, এই যে এটা 50টি, তাহলে এখানে বসাই হলো 50টি। তাহলে এটা করলে আমরা জানি এটা 50টিকে ডিফারেন্সিয়েট করলে 50ই আসবে, তাহলে 200 ইন্টু 10⁻⁶ ইন্টু 50 করলেই হয়ে গেল। তাহলে দেখি কত আসে, 200 ইন্টু 10⁻⁶ ইন্টু 50, এটা আসলে 1/100 0.01, তাহলে এটা আসলে কত, 0.01 অ্যাম্পিয়ার, বা এটাকে 10 মিলি অ্যাম্পিয়ার রাখা যায়, অ্যাম্পিয়ারে রাখি 0.01 অ্যাম্পিয়ার। তাহলে I2 কত আসবে, আবার শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে I2 সমান আমরা এখানে এখন এই ভোল্টেজটা বসাবো, -50t প্লাস 100, তাহলে এটা বসাই দেখি কত আসে। ওকে, তাহলে সি হচ্ছে কত, 200 ইন্টু 10⁻⁻6 আর ডিডিটি আমরা কত পাবো, এটা আছে হলো 50t -50t প্লাস 100। আচ্ছা, তাহলে 100 করলে 100 কে ডিফারেন্স কিন্তু 0 আসবে, তাহলে এখানেও আমরা ওই এইটাই পাবো, জাস্ট ভ্যালু মাইনাস আসবে। তাহলে এখানে আমরা পাবো হলো -0.01 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে বাকিটা আমি আর করলাম না, হ্যাঁ।
বাকি দুটো তোরা একটু বের করে নে। এটা কি বোঝা গেল যে এরকম যদি ওয়েভ ফর্ম দেওয়া থাকে তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কিভাবে কারেন্ট বের করব? তাহলে আগে আমাদেরকে এরকম ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন বের করতে হবে, তারপরে আমরা ওই সূত্র বসাই দেবো। আর এই সেম ম্যাথটা তোরা একটু ইন্ডাক্টর দিয়ে ট্রাই করিস। ধর এটা হলো এল যদি 100 মিলি হেনরি হয়, ঠিক আছে? 100 মিলি হেনরি হলে আই সমান কত? আচ্ছা, এটা আমি হচ্ছে এটা হোমওয়ার্ক দিলাম, তো আমি এখনো এল এর ওখানে যাইনি, এলটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এটুকু কি ক্লিয়ার? সাবির আরেকবার সামারাইজ করে দেন একটু। আচ্ছা, এখানে যে আমরা দেখ, এখানে আমাদের একটা ভোল্টেজের ইকুয়েশন গ্রাফ ছিল আর কি। সেই গ্রাফের এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, এটা 0 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, পিরিয়ডিক অ্যাপিরিয়ডিক যাই হোক, আমাদের ফর্মুলা এরকমই থাকবে। আমরা এই স্টেপে আগাবো। তাহলে আমরা এই 0 থেকে 1 টি ইকুয়ালস টু 1 দেখা যাচ্ছে না? আচ্ছা, এই যে এই পর্যন্ত যে সিগন্যালটা আছে সেটা হলো এইটুকু। এখন এই 0 থেকে 1 যে কারেন্টটুকু, যে ভোল্টেজটুকু আছে, এটার ইকুয়েশন কত হয় আমরা এটা দেখলাম কিভাবে বের করবো। এটা মূল বিন্দুগামী একটা সরল রেখা, ঠিক আছে? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা ইন্টারমিডিয়েটে বের করা শিখে আসছি। তাহলে এইটার ইকুয়েশন আমরা পাবো হলো এরকম, যে ওয়াই সমান হচ্ছে 50t, এই প্রথমটুকু এটা পজিটিভ ঢাল বিশিষ্ট একটা সরল রেখা, এটা পাইলাম। এন্ড পরের টুকু এই এই অংশটুকু t=1 থেকে t=3, এই 2 সেকেন্ড, এখানে হচ্ছে এই সরলরেখার সমীকরণটা কত হবে সেটা আমরা বের করলাম, যেটা 150 আর 3 - 50 বিন্দুগামী একটি সরলরেখা, সেটা সমীকরণ আমরা দেখলাম -50t+100। তাহলে এগুলো তো আসলে ভোল্টেজ না, এখানে তো লেখা আছে এটা ভি অফ টি, এগুলো আলটিমেটলি ভোল্টেজ। তাহলে ভোল্টেজের ভ্যালু এখানে চেঞ্জ হচ্ছে, এটা ভেরিয়েবল ভোল্টেজ, তাই না? অল্টারনেটিং ভোল্টেজও বলা যায়। তাহলে এই একটা পাইলাম আমরা 1 থেকে 3 পর্যন্ত। আবার টি এর ভ্যালু 3 থেকে 4, এই পোর্শনে, এই পোর্শনে কত, এটা দেখ, এই বিন্দু আছে 3 - 50, এটা 40। এই বিন্দুগামী সরল, এই দুইটা বিন্দুগামী সরল রেখার যেটা, সেটা হবে ভোল্টেজের ভ্যালু। তো এটা আমরা বের করলাম, এই যে এটা 50t-200। ঠিক আছে? তাহলে আমরা তিনটা ভোল্টেজ পেলাম, আদারওয়াইজ মানে বাকি সব পয়েন্টের জন্য ভোল্টেজ জিরো, কারণ এদিকে কিছু নাই, তো এদিকে আমরা কোনো কারেন্ট পাবো না। তাহলে আমরা ধরলাম যে আমরা এই ভোল্টেজে কারেন্ট পাবো I1, এই ভোল্টেজে পাবো I2, এই ভোল্টেজ লেভেলে পাবো I3, এই ভোল্টেজ লেভেলে I4। তো এটা জিরো, কারণ ভোল্টেজ যেহেতু জিরো, কারেন্ট জিরো হবে। আর ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টের ইকুয়েশন আমরা কত দেখলাম, I সমান সি ডিভি বাই ডিটি। তাহলে সি এর ভ্যালু আমরা জানি 200 মাইক্রোফ্যারাড, এবার ডি ডিটি, এই যে ভোল্টেজ, এটা দিলে আমরা হচ্ছে পাইলাম হচ্ছে 0.01 অ্যাম্পিয়ার, বা এটা 10 মিলি অ্যাম্পিয়ার। এখন পরেরটাতে আমরা পেলাম -0.01 অ্যাম্পিয়ার। এখন তারপরে আবার যদি এটা বসাই, ভি এর ভ্যালু I3 আরেকটা পাবো। এখন এই দুটো তোরা একটু বের করিস, যে I3 কত হবে আর I4 কত হবে, I3 কত হবে, I4 কত হবে। আর এটা হলো হোমওয়ার্ক, এটা আমি এখনো এলে চিত্র লিখে নাই, একটু পরে লিখে দিচ্ছি, তোরা এটা একটু ট্রাই করবি। এসআই ইকুয়েশন ইন্ডাক্টরের মধ্যকার কারেন্ট আমরা বের করবো কিভাবে সেটা আমরা একটু পরে দেখব। তাহলে ক্যাপাসিটরটা কি ক্লিয়ার, সাবির যেরকম ভাই এখানে ভেরিয়েবল। ওই পার্ট কারেন্ট গুলো বের করা লাগবে নাকি এগুলো আবার পরে যোগ করে দেওয়া লাগবে? যোগ করে দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যোগ করে দিলেও ভালো, কারণ এগুলো তো কনস্ট্যান্ট ভোল্টেজ আসতেছে, এগুলো তো কনস্ট্যান্ট ভোল্টেজ আসতেছে। সাপোজ আমরা যদি এটা গ্রাফ আকারে আঁকাইও, তাহলে কিরকম পাবো এটা একটু দেখ। আমরা যদি এটা গ্রাফ আকারে আঁকাই, তাও দেখা যাচ্ছে আমরা হয়তো এরকম, আমি এখানেই আঁকাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই ভোল্টেজের করেসপন্ডিং কারেন্টটাই কত হবে সেটা আমরা দেখি। আচ্ছা, তাহলে এই ভোল্টেজের করেসপন্ডিং কারেন্ট যদি আমরা 1 সেকেন্ড পর্যন্ত আমরা কত পাচ্ছি, 0.01 মিলি অ্যাম্পিয়ার, তাই তো, 0.01 অ্যাম্পিয়ার। তাহলে হয়তো আমরা এই 1 সেকেন্ড পর্যন্ত এরকম একটা কারেন্ট পাবো। এটা তো কনস্ট্যান্ট, তার মানে একদম শুরু থেকে আমরা এরকমই পাবো। তারপর একটু আমরা কত পাচ্ছি, -0.01। তাহলে 1 থেকে 3 পর্যন্ত হয়তো আমরা এরকম পাবো, এটা হবে 0.01, এটা হলো -0.01। আর এরপরে দেখা যাচ্ছে যে আবার এই T3 নিলে আবার দেখা যাচ্ছে আরেকটা কারেন্ট পাবো, যেটাই পাই, আবার দেখা যায় এই পোর্শন পরে আরেকটা কারেন্ট পাবো, এরকম ভাবে চলতে থাকে। তাহলে এটা হলো আমাদের ভোল্টেজ
আর এটা হলো এই ভোল্টেজের করেসপন্ডিং কারেন্ট। ক্লিয়ার? যদি চিত্র আঁকাইতে বলে কারেন্টের, তাহলে আমরা এইভাবে আঁকাই দিব। ওই যেভাবে 9-10 বা ইন্টারমিডিয়েটে সরল রেখার সমীকরণ আঁকাইতাম, ওরকম ভাবে সরল রেখা আঁকাই দিলেই হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু সরল রেখার কনসেপ্ট খুব কাজে লাগবে। আচ্ছা, 3 নম্বরে বলতেছে যে ইনিশিয়ালি আনচার্জড 1 millifarad capacitor has the current shown in figure across it. Calculate the voltage at 2 millisecond and 5 millisecond. ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? আচ্ছা, এখানে এবার এটা দেওয়া আছে হলো আই। আই এর ভ্যালু কিন্তু y অক্ষ বরাবর আছে আই, x অক্ষ বরাবর আছে টি। আমরা বের করব কি? আমরা বের করব হলো ভোল্টেজ। তাহলে ভোল্টেজের ইকুয়েশন আমরা কি দেখে আসলাম? এই যে এটা v সমান কত? ক্যাপাসিটরের অ্যাক্রসে ইনডিউসড ভোল্টেজ v হচ্ছে 1/c t1 থেকে t2 i dt প্লাস v ইনিশিয়াল, তাই তো? তাহলে আমরা এখানে দেখি আমাদের কি কি দেওয়া আছে। এখানে c দেওয়া আছে আর দুইটা টাইম পোর্শন দেওয়া আছে। t ইকুয়ালস টু 2 মিলি সেকেন্ডে কত, তার মানে যে এই পোর্শনটুকুতে একটা কত, আর t ইকুয়ালস টু 5 মিলি সেকেন্ডে কত, মানে 5 মানে হচ্ছে এখানে। তাহলে এখানে কারেন্ট কনস্ট্যান্ট, এখানে কারেন্ট কনস্ট্যান্ট, তাহলে এইখানে কারেন্টের ভ্যালু কত? শুধু 100। আর এইখানে তো এটা একটা ভেরিয়েবল, কার উপরে ডিপেন্ডেন্ট? টি এর উপরে। তাহলে এটাতে আমরা কত পাবো? এই সরলরেখার সমীকরণ কত পাবো? y সমান mx যদি বসাই, এখানে m সমান কত? 100/2 মানে 50। অর্থাৎ এইখানে কারেন্টের ইকুয়েশনটা কত আসবে? I সমান 50t, তাই না? এটা 0 0 আর এই যে 102 বিন্দুগামী, এই পয়েন্টটা কত? 2 100, 102 না 2 100, এই পয়েন্ট হলো 2 100। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ করলে আমরা এরকম পাবো I সমান 50t। তাহলে আমাদের 2 মিলি সেকেন্ডে I এর ভ্যালু 50t আর 5 মিলি সেকেন্ডে কনস্ট্যান্ট 100। তাহলে এখন আমরা দেখি 1 নাম্বার, at t equals to 2 millisecond, v of sorry I of t সমান কত? আর শুধু I আমরা লিখতে পারি, সমস্যা নেই। তাহলে I সমান আমরা পাইলাম হচ্ছে 50t। তাহলে এখন vc কত হবে? v হলো c, ভোল্টেজের ইকুয়েশন কত পেলাম আমরা? একদম বল একটু। v আমরা দেখছিলাম যে 1/c 0 থেকে, হ্যাঁ ইন্টিগ্রেশনটা, v সমান 1/c 0 থেকে t I dt প্লাস v ইনিশিয়াল। এখন এখানে কি ইনিশিয়াল কিছু বলা আছে? দেখ, আমরা 2 মিলি সেকেন্ড পর্যন্ত, এই 2 মিলি সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি 0 পাবো। কেন 0 পাবো? কারণ এর আগে কিন্তু ক্যাপাসিটর ইনিশিয়াল অবস্থায় ছিল। তাহলে এই 1 নম্বর কন্ডিশনে আমরা ভি ইনিশিয়াল 0 পাবো, কিন্তু 2 নম্বর কন্ডিশনে কিন্তু আবার ভি ইনিশিয়াল 0 পাবো না, ওটা পরে আসতেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভি ইনিশিয়াল 0। তাহলে আমরা পরের লাইনটা লিখি। তাহলে 1/c কত? c হচ্ছে 1 মিলিফ্যারাড, তার মানে 1 × 10⁻³ আর 0 থেকে কত এটা? 2। তাহলে এখানে 2 বসাইলাম, অথবা আমরা টি লিখি, সমস্যা নেই। 0 থেকে টি, আর ভি এর ভ্যালু কত? 50t, সরি আই এর ভ্যালু। আচ্ছা, তাহলে 50t আসলো, ডিটি প্লাস হলো 0, ভি ইনিশিয়াল 0। তাহলে এখানে আমরা ভোল্টেজ কত পাবো? এখানে এটা নিচে যা আছে তাই থাকবে, 10⁻⁷ একবারে লিখলাম। আর এটা ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো? 50 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এখানে পাবো আমরা টি কে করলে টি স্কোয়ার, তাই না? প্লাস 0। তাহলে এখন এই টি এর ভ্যালু কত আমরা এখানে পাইছি? টি আছে আমাদের বলেছে 2 মিলি সেকেন্ড বসাও। তাহলে আমরা এখন টি এর এখানে 2 মিলি সেকেন্ড জাস্ট বসাই দিব। 2 দ্বারা ভাগ হবে ভাই।
টি স্কোয়ার 2 হবে না? হ্যাঁ হ্যাঁ, sorry। হ্যাঁ। তাহলে এখন at t equals to 2 মিলিসেকেন্ড, তাহলে এটা আমরা এখানে বসাই। ভি কত হবে? 1/10⁻³ ইন্টু 50 ইন্টু, তাহলে এটা যদি মিলি সেকেন্ডে আছে আমরা মিলি ভোল্টে পাবো। তাহলে এটা হলো 2 স্কোয়ার বাই হলো 2 সমান কত আসবে? এটা 2, 50 দুগুণে 100, 100 আসে না? তাহলে এটা পাবো আমরা হচ্ছে 100 মিলি ভোল্ট। তাহলে এটা গেল একটা অ্যান্সার। তাহলে এটা কোন পোর্শনে আমরা পাইলাম? এটা 0 থেকে 2। এখন এই যে আমরা এখানে যে 100 মিলি ভোল্ট পাইলাম, এইটা এই পরের পোর্শনের জন্য কিন্তু ভি ইনিশিয়াল হয়ে যাবে। কারণ এই যে এখানে এসে কিন্তু আমরা তো পরের পোর্শনটা হিসাব করতেছি কই থেকে? আমাদের দরকার হচ্ছে 5 মিলি সেকেন্ড সময়, অর্থাৎ ধরলাম এই পয়েন্টটা আমরা বের করবো। কিন্তু এর আগেই তো ক্যাপাসিটর এখানে এসে চার্জ হয়ে গেছে না? তাহলে এটাই তো ভি ইনিশিয়াল। তাহলে এইখানে এটা শুরু হওয়ার আগে এখানে ক্যাপাসিটর চার্জ হয়ে আছে, আর তখন আমরা দেখতে পাচ্ছি 2 মিলি সেকেন্ড পরে ওর একটা ভোল্টেজ আছে 100 মিলি ভোল্ট। তার মানে ও এখান থেকে এই 100 মিলি ভোল্ট থেকেই শুরু করবে, ঠিক আছে? তার মানে এইখানে আমরা লিখবো যে অ্যাট টি ইজ ইকুয়ালস টু, বা টি গ্রেটার দেন 2 বলতে পারি আমরা, হ্যাঁ? অ্যাট টি গ্রেটার দেন 2 বলি, পরে আমরা ওখানে সময় বসাবো। মানে সেটা এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা করতেছি টি গ্রেটার দেন 2, টি গ্রেটার দেন 2। তাহলে কারেন্ট কত এখানে ফিক্সড হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার। at t greater than 2 I সমান 100 মিলি অ্যাম্পিয়ার, এটা ফিক্সড। আর ভি ইনিশিয়াল কত হবে? ভি ইনিশিয়াল হবে হলো কত? এই যে এইখান থেকে এটা শুরু হয়েছে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কত? ক্যাপাসিটরের একটা ভোল্টেজ ছিল 100 মিলি ভোল্ট। তাহলে ভি ইনিশিয়াল এখানে আমরা পাবো 100 মিলি ভোল্ট। তাহলে এখন আমরা হচ্ছে এই পয়েন্টের জন্য আমরা ভি নির্ণয় করি, অতএব ভিসি সমান কত? ভিসি সমান হচ্ছে 1/c, এটা আমরা ধরলাম যে T1 থেকে T2, বা T1 না বলি, 0 থেকে T বলি, 0 থেকে T প্লাস 0 থেকে T I dt প্লাস ভি ইনিশিয়াল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানে হচ্ছে যেই পোর্শনের ভোল্টেজটা, মানে আপনি যেখানে ভাই যেই, হ্যাঁ ভোল্টেজ ক্যালকুলেশন এখানে ভুল আছে কিনা? এখানে 100/10⁻³ দেখে তো আসলে আপনার হচ্ছে একের পরে পাঁচটা শূন্য চলে আসার কথা না। ওইটা আমরা মিলি ভোল্ট লিখে দিছি। মানে এখানে আপনি হিসাব করতেছেন যখন এই যে আচ্ছা দাঁড়া তো 1 মিনিট। 1 মিলি ফ্যারাড, 1/7 সমান হচ্ছে 2 থেকে 50 দ্বারা গুণ করলে কত হইতেছে? 100 ভাগ হলো 10⁻। টেম্পারেচার দাঁড়া দাঁড়া 1 মিনিট। 50 ইন্টু 4 বাই 2, 100 মিলিসেকেন্ড। ও সরি, আর এটা তো মিলি অ্যাম্পিয়ারে লিখে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া 0. এটা ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। এই যে এখানে আই আছে কোন এককে? আই আছে মিলি অ্যাম্পিয়ার এককে। হুম, তাহলে আমরা এই উপরে তো এখানে হচ্ছে যখন আই লিখছি, এই যে আই ডিটি এখানে লিখলাম, তাহলে এর সাথে তো আমাদেরকে 10⁻³ উপরে গুণ যেত না? মানে এখানে আর একটা 10⁻³ গুণ হতো, মানে মিলি অ্যাম্পিয়ার থেকে যে অ্যাম্পিয়ারে করতাম। তাহলে যেহেতু এই 10⁻³ গুণ হলে তখন আবার দেখা যাচ্ছে যে স্কোয়ার হলে কত আসতো? দাঁড়া এটা একটু তাহলে শেষ ক্যালকুলেশন একটা করি। এক মিনিট। এটা ভোল্টে 100 ওহম।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই বলতেছি যে একবারে আমি ওখানে মিলি অ্যাম্পিয়ার লিখে দিছি, তো তোরা হচ্ছে একবারে খেয়াল করিস, ক্যালকুলেশন ঠিকই আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে হলো যে ধর এটা হলো আমরা যদি এখানে ভোল্ট এককে নিয়ে আসি, তাহলে একবারে কি হবে, যে এটা হলো 50 এন কনস্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু এই টি স্কোয়ার বাই টু, মানে এটা তো হচ্ছে কারেন্ট তো মিলি অ্যাম্পিয়ার এককে আছে, তাই না? আচ্ছা, ওটা হলো 50 টি ছিল, তাহলে ওটা 50 টি মিলি অ্যাম্পিয়ার এককে ছিল, তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে যদি আমরা অ্যাম্পিয়ারে আনি, তাহলে ওটা এরকম হতো না, 1/10⁻³ এটা হলো সি এর ভ্যালু, ইন্টু 50, ইন্টু এই যে এটা যখন আমরা এটি স্কোয়ার বাই টু করতাম, যে হাফ এখানে নিয়ে নিলাম, ঠিক আছে, হাফ নিয়ে নিলাম, এখন ওইটা তো হচ্ছে মিলি অ্যাম্পিয়ার বা মিলি সেকেন্ডে যদি আমরা বসাই এখন এটার ভ্যালু, তাহলে কত আসে, 50, সরি টু, 2 × 10⁻³ সেকেন্ড হয়ে গেল, তাহলে এই স্কোয়ার আমরা দিলাম, তাহলে এটা যখন হচ্ছে 2 এর সাথে কাটাকাটি করলাম, আর এই স্কোয়ারটা কত হয়ে যায়, 10⁻6 হয়ে যায় না? এটা হচ্ছে হয়, 0.1 ভোল্ট আসার কথা। হ্যাঁ 0.1 ভোল্ট মানে 100 মিলিভোল্ট। তাহলে এখন তাও যদি তো এটা ঠিক। ভোল্টেজে থেকে আসে, তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে 2 2 4 2, এটা পাই হচ্ছে 50 ইন্টু 50 ইন্টু হচ্ছে উপরে থেকে 2, তাহলে হচ্ছে 50 ইন্টু 2 ইন্টু 10⁻6, আর নিচে আছে কত, 10⁻3, তাহলে এখানে কাটাকাটি করলে কত থাকে, 10⁻3, তাহলে 50 ইন্টু 2 হলো 100, তাহলে 100 ইন্টু 10⁻3, এটা কি, 100 ইন্টু 10⁻3 হলো ভোল্ট, তাহলে এটা কত, 100 মিলিভোল্ট। আমি এটা একবারে করে দিয়েছিলাম, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার। আচ্ছা, এখানে আমরা ওই এককাল লিখবো না, আমরা একবার এখানে অ্যান্সার মিলিভোল্টে লিখে দেবো। আচ্ছা, তাহলে এটা কত আছে দেখি, তাহলে এটা হচ্ছে 1/10⁻³ আর এই আই কত এখানে 100, তখন এখানে আমরা লিখবো হলো 0 থেকে টি 100 ডিটি প্লাস হলো ভি ইনিশিয়াল, ভি ইনিশিয়াল কত, এই পোর্শনের জন্য ভি ইনিশিয়াল হলো 100 মিলিভোল্ট। আচ্ছা, তাহলে এখান থেকে এটা কত আসতেছে, মাইনাস আছে না, 1/10⁻³ ও এই তো, 0 থেকে 2, এখানে আমরা দিলাম হলো T1 থেকে T2। আচ্ছা, T1 থেকে T2, আর এটা হলো ভি ইনিশিয়াল 100, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এটা 100 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, আমরা 100 কে বাইরে বের করে দিই, কিন্তু 100, আর এটা থেকে টি, এর রেঞ্জ আবার কত, T1 থেকে T2 প্লাস 100 মিলিভোল্ট, তাহলে এখন জায়গায় শর্ট পড়ে গেল। আচ্ছা, যাই হোক, এটা হলো 100/10⁻³ আর T1 কত, T1 হচ্ছে এখানে 2, আর T2 হচ্ছে কত, 5 বলছে এখানে, যেহেতু এটা কনস্ট্যান্ট, তার মানে ভোল্টেজে কনস্ট্যান্ট থাকলে কারেন্ট তো চেঞ্জ হচ্ছে না, কারেন্ট কি চেঞ্জ হচ্ছে? আচ্ছা, দেখি কত আসে, তাহলে এটা আসতেছে হলো T1 হলো কত দেখি, T1 হলো 2 মাইনাস হলো 5 প্লাস হলো 100 মিলিভোল্ট, সেটা নেগেটিভ চলে আসবে। ও sorry, আমি তো উল্টা বসাইছি লিমিট, আগে হবে 5,
আচ্ছা আচ্ছা, এখানে 5 আর 2 কেন বসাচ্ছি, কারণ একবার এখানে বসাই। আমাদের লোটি এর লোয়ার লিমিট কত, 2, আর আপার লিমিট হচ্ছে 5, কারণ আমাদের 5 বের করতে বলছে। এটা তৃতীয় করা যেত। আচ্ছা, তাহলে এখানে আমরা কত বসাবো, এখানে আপার লিমিট 5, 2, তাহলে এটা কত, 3, তাহলে এটা আসছে ছিল 300। আচ্ছা, টিও কিন্তু মিলি সেকেন্ড এককে আছে, তাহলে টিতে যদি আমরা সেকেন্ডে করে ফেলি, তাহলে এটা কত আসে, ওই 180 কেটে যায়, তখন এটা আবার কত হয়, যে 300 প্লাস 100, তার মানে 400 মিলি হয়। এটা অ্যান্সার। তাহলে এটা ক্লিয়ার। আমরা এখানে ভি টি এর ভ্যালু কত নিলাম, 2 থেকে হলো 5, এই জন্য আমরা এখান থেকে 2 থেকে 5 বসাইছি। তার আগে ভি টু এ ভি ইনিশিয়াল কত ছিল, 100 মিলিভোল্ট, তাহলে টি ওয়ান এর মান হলো কত, 2, টি টু এর মান হলো 5। আমরা এখানে যদি লিমিট বসাই, তাহলে উপরেরটা আগে, নিচেরটা আগে মাইনাস, তাহলে এটা কত আসতেছে, এটা হলো 3, আর এটা তো মিলি সেকেন্ডে আছে, তাহলে এর সাথে হলো আরেকটা 10⁻³ আসবে, ওটা কাটাকাটি হয়ে গেলে ওই একই থাকতেছে, 400 মিলিভোল্ট। আচ্ছা, এটা কি বুঝতে পারছিস না, এটাতে কোনো কনফিউশন আছে? এটা কি ক্লিয়ার নাকি এখনো কনফিউশন আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, পরেরটা আমরা দেখি। আচ্ছা, একটু দাঁড়াতে, এটা কি ঠিক আছে? আচ্ছা, তাহলে কাজ করি। আমরা নেক্সট ম্যাচটা 5 মিনিট পরে শুরু করি, হুম? আর আধা ঘন্টা বলে দেখো। আচ্ছা, তাহলে তোরা বের হয়ে যা, আমি এটা কেটে দিই, তাহলে 5 মিনিট পরে বসে করতে পারবো। ফেরদৌস লেট করে কেন তো আবার? ফেরদৌস থেকে নক দিতে কেউ একজন, আমি পরের ম্যাচটা দেখি। আচ্ছা, এবার এই ম্যাচটা বলতেছে, এটা সহজ আছে। এখানে বলতেছে আন্ডার ডিসি কন্ডিশনস ফাইন্ড দ্য এনার্জি। ওকে, তাহলে এটা তোমরা কি দেখতে পাচ্ছ, বলছে আন্ডার ডিসি কন্ডিশন ফাইন্ড দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। এখন যখন এরকম ডিসি কন্ডিশন বলে দিবে, হ্যাঁ, অথবা আমরা এরকম সার্কিটের ডিসি সোর্স দেখব, তখন ফার্স্টে আমরা একটা কথা লিখে নিব, ডিসি কন্ডিশন ক্যাপাসিটর ইজ ওপেন, ঠিক আছে, সি ইজ ওপেন। তাহলে ক্যাপাসিটর যদি সবগুলো ওপেন হয়, এখানে দুইটা ক্যাপাসিটর আছে, তার মানে দুইটা ক্যাপাসিটরের এক্রসে আমাদের হচ্ছে আহ, ইয়ে বের করতে হবে, এনার্জি বের করতে হবে। তাহলে আমরা দুইটা সার্কিট একটু আঁকাই নিই, মানে সার্কিটটা একটু ইয়ে করে নিই। আচ্ছা, সার্কিট ইয়ে না করলেও বোঝা যাবে। তাহলে যেহেতু এটা ওপেন হয়ে গেছে, কিন্তু এটা নাই, এটাও নাই, হ্যাঁ, এখন আমরা এই জায়গার ভোল্টেজকে যদি ভি ওয়ান বলি, এখানকার ভোল্টেজকে যদি ভি টু বলি, আর এটা যদি গ্রাউন্ড হয়, ঠিক আছে? এখানে 50 ভোল্টের সোর্স আছে। তাহলে এখন দেখো এই সার্কিটটা এখন কিরকম হয়ে যায়, থাকবে এখানে শুধু একটা সোর্স 50 ভোল্ট, এই একটা রেজিস্ট্যান্স, এটা তো ওপেন হয়ে গেছে। এটা ওপেন হয়ে গেছে মানে কি, এই 3 কিলো ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটাই হবে এর ভোল্টেজ। তার মানে আমরা 3 কিলো ওহমটা যদি এভাবে আঁকাই, আর এই 6 কিলো ওহম এখানে আসলো, আর এই পয়েন্টের যে ভোল্টেজ, সেটাই আবার হচ্ছে কি, এই ক্যাপাসিটরের ভোল্টেজ। আচ্ছা, আমি একটু লিখি, এই হলো, সার্কিট যেরকম দেখা যাচ্ছে সেরকমই আঁকাই, একটু সুবিধা হবে। আচ্ছা,
তাহলে এই যে এই ভোল্টেজটা হলো একটা ভোল্টেজ, এটাকে আমরা বলি VC1। আর এই যে এর একটা যে ভোল্টেজ, এটাকে আমরা বলি VC2। তাহলে VC2 কত হবে? এই 3 কিলো ওহমের অ্যাক্রসে যেই ভোল্টেজটা আমরা পাবো সেটা VC2। আর VC1 কত হবে? এই 3 আর 6 কিলো ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হবে VC1। আচ্ছা, এখানে আছে হলো 1 কিলো ওহম। তাহলে আমরা এটা নর্মাল সার্কিটের সূত্রে অ্যাপ্লাই করলে তো আমরা কারেন্ট পেয়ে যাচ্ছি, তাই না? এর মধ্যে দিয়ে কারেন্ট কত? আই যদি আমরা ধরি, তাহলে এখানে হচ্ছে আই সমান ভোল্টেজ হলো 50, সবগুলো রেজিস্ট্যান্স সিরিজে আছে। তার মানে 3 আর 1 4 আর 6 10, তার মানে হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি 5 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে VC2 কত পাবো? 3 ইন্টু 5। VC2 সমান 3 ইন্টু 5, তার মানে হচ্ছে 15 ভোল্ট। আর VC1 কত আসবে? VC1 হচ্ছে আই কত পাইছেন? 5, তাহলে এটা 5 ইন্টু এটাই 3 আর 6 এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই তো এই VC1, তাই না? এটা আর এটার অ্যাক্রসে যে দুইটা ভোল্টেজ ড্রপের যোগফলই হচ্ছে VC1। তাহলে এটা পাবো আমরা কত? 5 ইন্টু 3 আর 6 এর যোগফল, তাহলে 3 প্লাস 6, তার মানে 9, 5 9 হয়ে গেল কত? 45, তাই না? এটা পেলে আমরা 45 ভোল্ট। তাহলে VC1 আমরা পেয়ে গেছি, VC2 পেয়ে গেছি। তাহলে আমরা এখন যদি ফার্স্ট আচ্ছা ভাই, ক্যাপাসিটি, হ্যাঁ, এখানে যদি ক্যাপাসিটরই নাই থাকে তাহলে আমাদের ভিতরে আবার এনার্জি কিভাবে থাকে? ভোল্টেজ ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ থাকলেই তো এনার্জি স্টোর করবে। কারেন্ট ওর ভিতর দিয়ে যাক আর না যাক, ওখানে তো একটা চার্জ স্টোর হবেই। চার্জ থাকা মানে তো একটা এনার্জি থাকা, তাই না? আচ্ছা, তাহলে এখন হচ্ছে W1 আমরা যদি বলি, W1 সমান কত, বা E1 ও বলা যায়, হাফ C1 VC1 স্কোয়ার। তাহলে হাফ C1 কত? C1 হচ্ছে যে এটা ধরছে আমরা 20 মাইক্রোফ্যারাড। তাহলে 20 ইন্টু 10⁻⁻6 ইন্টু VC1 আমরা কত পাইছি? যে 45 স্কোয়ার। তাহলে এটা কত আসবে? হাফ সি কত? 20 ইন্টু 10⁻⁻6 ইন্টু 45 স্কোয়ার। তাহলে এটা পেলাম আমরা 0.02 জুল। 02 জুল। আর W2 কত পাবো আমরা? W2 সমান হাফ C2 VC2 স্কোয়ার। তাহলে হাফ C2 কত? এই ক্যাপাসিটি হচ্ছে 30 মাইক্রোফ্যারাড। তাহলে এটা দিল 30 ইন্টু 10⁻⁻6 ইন্টু ওর কাছে ভোল্টেজ হলো 15 ভোল্ট। তাহলে আসবে হলো 15 স্কোয়ার। তাহলে এটা আমরা কত পাবো? তাহলে এখানে পাবো হলো হাফ ইন্টু 30 ইন্টু 10⁻⁻6 ইন্টু 15 স্কোয়ার। এটা আসবে হলো 3.375 মিলিওয়াট মিলিজুল। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে এটা বোঝা গেল কিভাবে আমরা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এনার্জি বের করবো। ডিসি ভাই, সোর্স থাকলেই, হ্যাঁ, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ বের করাটা যদি আরেকবার বলতেন, VC1 আর VC2। আচ্ছা, দেখ আমরা যদি এই সার্কিটটা সিম্পলি আঁকাই, তাহলে আর একটু সহজ করে যদি সার্কিটটা আঁকাই তাহলে কি দেখবো? এটা একটা সিম্পল সিরিজ সার্কিট না, যে এখানে একটা সোর্স আছে আর এই তিনটা রেজিস্ট্যান্স এখানে পর পর আছে, এইভাবে আছে। তাহলে এই যে এখান থেকে এই দিকে আসলে আমরা যে ভোল্টেজটা পাই, এই জায়গাটার ভোল্টেজ, এখানে একটা ক্যাপাসিটর আছে, তাহলে জি এই ভাই। জায়গার এই অ্যাক্রসে ভোল্টেজ একটা পাবো, ধরলাম এটা VC1। আর এই যে এই রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে আরেকটা ক্যাপাসিটর আছে, তাহলে এই জায়গার ভোল্টেজটা আমরা পাবো হলো VC2, তাই না? যে এখানে আরেকটা প্যারালাল ক্যাপাসিটর আছে, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ একটা পাবো হলো, এটা ধরলাম VC2। তাহলে এখানে VC2 কোনটা?
VC2 তো হচ্ছে VC2 হচ্ছে এই আর এটার মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেটার, আর এটার গুণফল মানে ভি ইকুয়ালস টু আইআর। জি ভাই। তাহলে এই কারেন্টটাকে এই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলে আমরা VC2 পাবো। আর এই ওয়ানটা কোনটা? VC1 হচ্ছে এই টোটালটা, মানে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ আর এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ, এই দুইটা মিলাই আছে VC1, তাই না? কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে এই দুইটার ভোল্টেজ ড্রপ হচ্ছে VC1। তাই আমরা VC1 এ লিখলাম হলো কত, 5 ইন্টু 3 প্লাস 6, এই জন্য ঠিক 5 আছে। ইন্টু 3 প্লাস 6। আচ্ছা, ঠিক তাহলে আছে ভাই, এখানে কিন্তু ওই উপরের লাইনটা আগে লিখে নিতে হবে, যেহেতু ডিসি সোর্স, এখানে ক্যাপাসিটর ওপেন, যদি ইন্ডাক্টর থাকে তাহলে শর্ট, ওইটা আগে লিখে নিতে হবে, এটাকে লিখে নিতে হবে। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথে যাই, আরেকটা করে, তারপর আমরা ইন্ডাক্টরের একটু থিওরি দেখি। আচ্ছা, এখানে বলতেছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সিন অ্যাট দ্য টার্মিনালস অফ দ্য সার্কিট ইন ফিগার। তার মানে এটাতে আমরা বললাম এ টার্মিনাল, এটা হলো বি টার্মিনাল, এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হয় সেটা বের করতে হবে। আচ্ছা, এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় তো আসবে না, কিন্তু এগুলো কিন্তু ছোট ছোট বেসিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে দেখি যে এই 60 মাইক্রোফ্যারাড আর এই 120 মাইক্রোফ্যারাড কি আছে, সিরিজে আছে, ওদের সাথে 20 প্যারালাল আছে, আবার এই 50 আর 70 প্যারালালে আছে, এদের এটা আবার টোটালের সাথে সিরিজে হবে। তাহলে আমরা ওই রেজিস্ট্যান্সের মতো করে এটা লিখে ফেলি, যে এটাকে আমরা বললাম C1, হ্যাঁ, এটা হলো C2, এটা হলো C3, এটা হলো C4, একটু মার্ক করে নিই তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এখানে পাবো সি ইকুইভ্যালেন্ট সমান, আমরা পাবো হলো 50 আর 70 প্যারালাল, আমরা এভাবে লিখবো 50 প্যারালাল 70, তাই তো? 50 আর 70 প্যারালাল, তার সাথে আছে হলো সিরিজ, এর সাথে সিরিজে কত, তাহলে এটা আমরা জাস্ট এখানে সিরিজ লিখে দিই। এর সাথে সিরিজ আছে কত, এই 60 আর 120 আবার সিরিজ, আর এটা প্যারালাল, তাহলে সিরিজে আছে হলো 20 প্যারালাল, এটা কত আছে, 60 আর 120 আবার সিরিজ আছে, 60 সিরিজ 120। তাহলে ক্যাপাসিটর তো রেজিস্ট্যান্সের উল্টা আমরা দেখলাম, তাহলে প্যারালাল মানে এই দুটো যোগ হয়ে যাবে, 50 আর 70 কত হবে, 120, এর সাথে সিরিজ, আচ্ছা এখানে 20 প্যারালাল আমরা রাখলাম, তাহলে এই 60 আর 120 সিরিজ আছে, তাহলে এই দুটো প্যারালালের মতো হয়ে যাবে। তার মানে এর ইকুইভ্যালেন্ট আসবে কত, 60 ইন্টু 120 বাই হচ্ছে 60 প্লাস 120। আচ্ছা, এবার দেখি কত আসবে, তাহলে 120 সিরিজ, এর ভিতরে থাকবে হলো 20 প্যারালাল কত, 60 ইন্টু 120, আমরা একবার একটু ক্যালকুলেটারে করি, এটা কত আসবে, 60 ইন্টু 120 ভাগ হলো 180, 40, তাহলে এটা আসলে হলো 40। আচ্ছা, এখন 120 আর এই 20 আছে 60 যোগ হয়ে যাবে, 20 আর 40, তাহলে আসলে 120 সিরিজ হলো 20 আর 40 60, তাহলে এখন 120 আর 60 সিরিজ হলে কত আসে, এটা আমরা দেখলাম 40, তার মানে এর ইকুইভ্যালেন্ট কত আসবে, 40 মাইক্রোফ্যারাড। আবির ভাই, হ্যাঁ পরীক্ষায় এরকম লেখা যাবে যে এত প্যারালাল সিরিজ? হ্যাঁ হ্যাঁ, লেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, অথবা যদি সিরিজ লিখতে অসুবিধা মনে হয় তাহলে আমরা এভাবেও লিখতে পারতাম, যে 50 প্যারালাল 70, এবারে সিরিজটা না লিখে আমরা এভাবে লিখতে, মানে আগে এই দিক থেকে যাইতাম তারপর ওটা লিখতাম, তা হবে একটা একটা করে আলাদা আলাদা বের করলেও হবে, হ্যাঁ, যে আমরা আগে এই C4 আর C5 সিরিজে আছে, অথবা সি ইকুইভ্যালেন্ট এত, এইভাবে লিখলে হবে, তবে বড় ক্লাসে না লেখায় সময় বেশি লাগে, শুধু সময় নষ্ট করার দরকার নেই, জব সেক্টরে এভাবে লিখে দিলে সমস্যা নেই, এই মাত্রা হবে। আচ্ছা, তাহলে সি ইকুইভ্যালেন্ট আমরা পাইলাম হচ্ছে 40 মাইক্রোফ্যারাড, তাহলে এটা ক্লিয়ার?
আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি যে ক্যাপাসিটরের অ্যাক্রসে ইনিশিয়ালি তো কারেন্ট যায়, তাই না? যদি নর্মালি আমরা বলি আনচার্জড অবস্থায় যখন থাকে, তার মানে সিরিজে যখন ক্যাপাসিটর থাকে, সাপোজ এরকম ভাবে বললাম, ধর এই দুইটা ক্যাপাসিটর সিরিজ আছে, আর এর সাথে আবার এখানে ধর প্যারালাল আছে এরকম। আচ্ছা, তাহলে কারেন্ট আর চার্জ তো একই বিষয় না? কারেন্ট মানে আমরা চার্জ বলতে পারি, তাহলে কারেন্ট মানে যদি আমরা চার্জ বলতে পারি, তাহলে আমরা এটাকে এরকম বলতে পারি না যে এরকম আছে, এই এই সার্কিটের ক্ষেত্রে আমরা একটা সি ইকুইভ্যালেন্ট পাইলাম, ঠিক আছে? তাহলে কিউ সমান কত হবে? সি ইকুইভ্যালেন্ট ভি। তার মানে এই কিউ সমান সি ইকুইভ্যালেন্ট মানে কি, যে যাদের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে তাদের এই চার্জের গুণফলটা সেমই থাকবে, মানে চার্জের পরিমাণটা সেম থাকবে, কিউটা সেম থাকবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধর এখানে যদি আই কারেন্ট ফ্লো হয়, মানে আমরা চার্জের সাথে এই কারেন্টটা একটু কম মানে ইয়ে করতেছি আর কি, ইউজ করতেছি, যে চার্জ বোঝানোর জন্য কারেন্ট ইউজ করতেছি। তাহলে এই দিকে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তাহলে এটা সি ওয়ান যদি বলি, এর মধ্যে দিয়েও আই পরিমাণ কারেন্ট যাবে, এর মধ্যে দিয়েও আই পরিমাণ কারেন্ট যাবে। এখন এখানে এসে যখন ভাগ হয়ে যাবে, তখন এদের মধ্যে দিয়ে কি আর আই পরিমাণ কারেন্ট যাবে? তখন এদের ইকুইভ্যালেন্ট যেটা, তাদের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। অর্থাৎ আমার এটা বলার উদ্দেশ্য হলো যে এই সিরিজে যতগুলো ক্যাপাসিটর থাকবে এদের সবার কিউ এর ভ্যালু সেম হবে, এইটার কিউ এর ভ্যালু যা হবে এটার কিউ এর ভ্যালু তাই হবে, কিন্তু এদের কিউ এর ভ্যালু কিন্তু সেম হবে না। এটাকে আমরা সি থ্রি বললাম, এটাকে আমি সি ফোর বললাম, তাহলে এর কিউ আর এর কিউ কিন্তু সেম হবে না। এর কিউ যদি আমি কিউ ওয়ান বলি, এর কিউ হবে কিউ টু, অর্থাৎ চার্জের পরিমাণ এই দুই ক্ষেত্রে সেম হবে না। কেন সেম হবে না? কারণ দুই ক্ষেত্রে কিন্তু কারেন্ট সেম ফ্লো করছে না, এদিকে একটা কারেন্ট যাবে, এদিকে একটা কারেন্ট যাবে। তাহলে আমরা এটা মনে রাখতে পারি এইভাবে, যে আমাদের যদি ক্যাপাসিটর এরকম একটা সার্কিট দিয়ে দেন বলে যে হচ্ছে এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ বের করো, এটা ভি ওয়ান, এটা ভি টু, এর অ্যাক্রসে ভি থ্রি, তাহলে আমরা ভোল্টেজ তো দেখতে পাচ্ছি সিরিজ সার্কিটের মতোই হবে, তাই না? যে সিরিজে রেজিস্ট্যান্স থাকলে যেরকম যে আমরা হিসাব করতাম যে এর অ্যাক্রসে ধরেন যে ভি ওয়ান, এর অ্যাক্রসে ভি টু, আবার এদের দুজনের অ্যাক্রসে ভি থ্রি, এই ক্ষেত্রে ভোল্টেজটা ওইটাই থাকবে, কিন্তু চার্জটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেহেতু হিসাব চার্জ দিয়ে করব, তাই হচ্ছে আমরা এটা একটু খেয়াল রাখি। আমার এটা কি বুঝতে পারছিস তোরা? যদি কনফিউশন থেকে বল আমি আরেকবার ক্লিয়ার করি। তাহলে আমরা যখন এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ বের করব, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ কত হবে? ভি ওয়ান ইজ ইকুয়ালস টু কিউ বাই সি ওয়ান। তাহলে কিউ তো এখানে টোটাল যে ইকুইভ্যালেন্টটা পাবো সেটাই, হ্যাঁ, এই কিউটাই থাকবে। আবার এটার ক্ষেত্রে যখন বের করব, ভি টু ইজ ইকুয়ালস টু কত? কিউ বাই সি টু, তাই তো? কিউ বাই সি টু, এটা বের করব। আবার এখানে যখন আসবে তখন আমরা আবার ওই আলাদাভাবে করবো, এখানে এর ইকুইভ্যালেন্ট যেটা হবে সি থ্রি আর সি ফোর এর ইকুইভ্যালেন্ট করে তারপরে আমরা ভি নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এদের একটা ভোল্টেজকে যদি আমি ভি থ্রি বলি, তাহলে ভি থ্রিটা কি হবে? ভি থ্রি হচ্ছে কিউ ইন্টু, এখানে সি ইকুইভ্যালেন্ট হবে, প্যারালালে থাকলে সি ইকুইভ্যালেন্ট হবে, ঠিক আছে? মানে এটা কারেন্টের, মানে ওই রেজিস্ট্যান্সের কারেন্ট আমরা যেভাবে ভোল্টেজ বের করি তার উল্টা এক কথা, এটা এভাবে মনে রাখা যায়। তাহলে এটা আমরা আরেকটা বললাম কি কিভাবে মনে রাখতে পারি, এখানে কি ঘটনা ঘটবে। সাব্বির ভাই, হ্যাঁ, এটা হলো ভিডিআর হবে রেজিস্টারের উল্টা, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার রুল যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা করতে পারবো। তাহলে এই এটা কিউ,
V3টা QC3 দ্বারা বের হবে না? V3 QC3 না, এখানে কারেন্ট কি সেম আছে? সেম তো নাই। কারেন্ট যদি সেম না থাকে তাহলে এর অ্যাক্রসে কি সেম চার্জ আমরা পাবো? ওটাই তুমি বললাম, যেখানে কারেন্ট সেম থাকবে সেখানে এই সেম চার্জ। সিরিজের ক্ষেত্রে আমরা এইভাবে করব, কিন্তু প্যারালালের ক্ষেত্রে আবার এইভাবে করব না। আমরা প্যারালালে আমাদের ইকুইভ্যালেন্টটা এইভাবে করে নিতে পারি, অথবা আমরা প্যারালালে ওই ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারি। ঠিক আছে, আর সরি, ইয়াতে সিরিজে ভোল্টেজ ডিভাইডার ইউজ করা যায়, কিন্তু সিরিজের ক্ষেত্রে, হ্যাঁ, মানে সিরিজে এইভাবে করতে পারি। প্যারালাল তো সেম হয়, প্যারালাল নিয়ে প্যারা নাই, কিন্তু সিরিজের ক্ষেত্রে আমরা এইভাবে করবো, ভোল্টেজ ডিভাইডার দিয়ে আমরা বের করবো। এখন এই ভোল্টেজ ডিভাইডার আবার হবে রেজিস্টারের উল্টা। হ্যাঁ, রেজিস্টারের উল্টা। এখন এই রেজিস্টারের উল্টা কথাটার মানে কি? রেজিস্টারের উল্টা কথাটার মানে হচ্ছে, সাপোজ এখানে ধর যে একটা ক্যাপাসিটর আছে, এখানে আরেকটা ক্যাপাসিটর আছে, তাহলে এর ক্ষেত্রে আমরা বললাম যে এটা VC1, এটা VC2, ভোল্টেজ ডিভাইডার দিয়ে আমি বলতেছি। এখন আহ, এর অ্যাক্রসে যে টোটাল ভোল্টেজটা আছে সেটা আমি মনে করলাম যে ভি। তাহলে এক্ষেত্রে আমরা VC1 কত পাবো? ওই নর্মালি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি করতাম, যে এটা যদি সাপোজ এটা R1, এটা R2, সেক্ষেত্রে আমরা এই V1 বের করার সময় কি করতাম, যে V ইন্টু R1 + R2, তাই না? মানে যার অ্যাক্রসে ভোল্টেজ বের করতাম সেটা আমরা উপরে লিখতাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা এটা উল্টা করবো, আমরা এখানে কি করবো, যার অ্যাক্রসে বের করবো সেটা আমরা এখানে লিখবো না, আমরা এখানে লিখবো কত, যদি VC1 বের করি তাহলে VC ইন্টু C2 বাই C1 + C2, এটা এভাবে মনে রাখা যায়। ঠিক আছে, অথবা ওই কিউ দিয়েও বের করা যায়। আচ্ছা, এবারে একটা, এটা কি ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার নাও থাকিস এই ম্যাথটা দেখলে একটু বুঝে যাবি সাবির ভাই, এখানে। হ্যাঁ, ওইটা যদি XC দ্বারা বের করা হয়, XC, যদি AC থাকে এক্স না, ডিসিতে কি আমরা XC কাজে লাগাতে পারবো? তাহলে এসির ক্ষেত্রে AC হয়। ও, এসির ক্ষেত্রে তো ওটা কোনো সমস্যা নেই, এসির ক্ষেত্রে আমরা বের করতে পারবো। এসির ক্ষেত্রে তো তখন কি ভোল্টেজ, তখন তখন ভোল্টেজ আমাদের, তখন ডিভাইডার এই সব কাজে লাগে না, তখন হ্যাঁ ভোল্টেজ ডিভাইডার সেমই থাকবে। এসির ক্ষেত্রে তো ওটা ইম্পিডেন্স হয়ে যাবে, হ্যাঁ, এসির ক্ষেত্রে এটা ইম্পিডেন্স হয়ে যাবে, রিঅ্যাকটেন্স হয়ে যাবে, ইম্পিডেন্স হয়ে যাবে, কিন্তু ডিসির ক্ষেত্রে তো এটা হবে না। এই জন্য আমরা ডিসির ক্ষেত্রে ওভাবে বলতে পারবো না। আচ্ছা যাই, এই ম্যাথটা একটু দেখ তাহলে বুঝতে পারবো। যেমন এখানে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স বের করি, তাহলে এখানে সি ইকুইভ্যালেন্ট আমরা কত পাবো? সি ইকুইভ্যালেন্ট পাবো হচ্ছে, এইটা আর এটা হলো সিরিজে আছে, তাহলে আমরা একবারে একটু এভাবে লিখি, যে এইভাবে পরীক্ষার খাতায় লেখা যায় যে 1/1/60 প্লাস 1/30, এর সাথে প্যারালাল আছে 20, দিলাম প্যারালালে হলো 20। এবার এর সাথে আবার সিরিজে আছে হলো এইটা। তাহলে এইটুকু করার পরে, আচ্ছা, এটাকে সি ইকুইভ্যালেন্ট না লিখে এটা সি ওয়ান, সি, আচ্ছা শুধু সি লিখলাম। তাহলে এটা আমরা এখান থেকে কত পাবো, যেটা 1/60, 1/30 প্লাস 20 একবারে করি কত আসে দেখা যাবে। তাহলে নিচের দুটো করি হলো 60 ইনভার্স প্লাস 30 ইনভার্স, এদের আবার ইনভার্স, তাহলে এটা 20, তাহলে 20 কত আসবে, 40, তাহলে এটা আসলে 40 মাইক্রোফ্যারাড। এই পর্যন্ত আসলো 40 মাইক্রোফ্যারাড। এর সাথে আবার এই 40 কি আছে, সিরিজে আছে, তাহলে সিরিজে যদি থাকে তাহলে সি ইকুইভ্যালেন্ট আমরা কত লিখতে পারি, 40 ইন্টু 40/40 প্লাস 40, আমি একবার লিখে দিলাম, হ্যাঁ। তাহলে এটা কত আসতেছে, এটা কিন্তু খুবই একটা পেঁচানো ম্যাথ, একটু ভালো করে বুঝি সেটা, হ্যাঁ। 40² ভাগ হচ্ছে 80, 20, তাহলে আমরা এখানে পাইলাম হলো আমাদের সি ইকুইভ্যালেন্ট হলো 20 মাইক্রোফ্যারাড। তাহলে সি ইকুইভ্যালেন্ট যদি 20 হয়, তাহলে আমরা এখন এই সার্কিটটাকে
এরকম যদি একটা সিঙ্গেল ইয়েতে কনভার্ট করে নেই, আমরা এভাবে লিখতে পারি, এখানে আছে 90 ভোল্ট আর এর সাথে আছে হলো এরকম এই 90 ভোল্ট, আর এখানে আছে 20 মাইক্রোফ্যারাড, তাই না? ওইটা কি এরকম ভাবে লেখা যায়? আচ্ছা, আচ্ছা, এটা কি 90 ভোল্ট? সাব্বির ভাই, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কি বোঝা গেল? এটা এভাবে লেখা যায়। তাহলে এখন আমরা যদি এখানে কিউ বের করি, ঠিক আছে, এই ক্যাপাসিটরের অ্যাক্রস যদি কিউটা বের করি, কিউ টোটাল, কিউটি কত হবে? কিউ সমান হচ্ছে সিভি না, সি ইকুইভ্যালেন্ট ভি। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত পেলাম আমরা? 20, ভি হলো 90। তাহলে এটা বসাই, তাহলে 90 ইন্টু 1800, 1800 কুলম্ব আমরা পেলাম, 1800 মাইক্রো কুলম্ব হবে, এটা মাইক্রোফ্যারাডে আছে। আচ্ছা, এটুকু ক্লিয়ার? সি আমরা কত পেলাম, এটুকু তো ক্লিয়ার। তাহলে এখন আমরা এটাকে কিউ কে আই এর মতো যদি হিসাব করি, তাহলে আমরা সিরিজে যেগুলো আছে সেগুলোকে আমরা ওরকম ভাবে বসাইতে পারি। এখন সাপোজ আমি ওই মেথডটাকে দেখাই, যে তাহলে এই মধ্য দিয়ে যদি কিউ এখান থেকেও তাহলে কিউটা চার্জ যাবে, হুম, আর এই দুইটা মিলাই আবার কিউ চার্জ যাবে, তার মানে এই এদের ক্ষেত্রে আবার আলাদা হয়ে যাবে। তাহলে এখানে যদি কিউ চার্জ যায়, তাহলে ভি ওয়ান সমান কত লিখতে পারি? ভি ওয়ান হচ্ছে কিউ, যদি কিউ সমান সি ভি হয় তাহলে ভি সমান কিউ বাই সি। তাহলে কিউ হচ্ছে কত? টোটাল চার্জ হচ্ছে 1800, আর আচ্ছা এটা একটু লিখি। আচ্ছা, এটা বুঝতে না পারলে বলবি, হ্যাঁ? তাহলে ভি ওয়ান সমান আমরা কত লিখতে পারি? কিউ টি বাই হলো সি ওয়ান, সাপোজ আমরা এটাকে বললাম সি ওয়ান, এটা হলো সি টু, এটা হলো সি থ্রি, এটা হলো সি ফোর, তাহলে কিউটি বাই সি ওয়ান। তাহলে কিউটি কত? 1800, আর সি ওয়ান কত? 40। আচ্ছা, তাহলে এখানে এটা কত পাবো আমরা? 4.5, 4.5 বা 45? 45 আছে, 45। 1800 ভাগ হলো 40, 45। তাহলে এখানে পাইলাম আমরা 45 ভোল্ট। তাহলে এখন দেখ, এই জায়গায় ভোল্টেজটা ভি ওয়ান বলছে, তাহলে ভি ওয়ান আমরা 45 পাইলাম। এখন এই 90 থেকে ভি ওয়ান বাদ দিলে তো এখানকার ভোল্টেজ আমরা ভি টু পাবো, তাহলে এটাকে আমরা ভি টু তে দিব। এই জায়গায় ভোল্টেজ আমরা ভি টু বললাম, হ্যাঁ, এটা তো ভি টু আছে, তাহলে এই জায়গায় ভোল্টেজ ভি টু, তাহলে ভি টু কত হবে? ওই 90 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে তো এটা পাবো, তার মানে হচ্ছে 45 ভোল্ট। এখন দেখ, তাহলে এই জায়গার ভোল্টেজ আমরা পাইলাম হচ্ছে 45 ভোল্ট, তাহলে ভি টু মানে এই ক্যাপাসিটরের একটা ভোল্টেজ ওই সেম পাবো, 45 ভোল্টই পাবো। তাহলে আমরা এটাও পেলাম। এখন আবার এখানে এই দুইটা সিরিজে আছে, ঠিক আছে? তাহলে যেহেতু সিরিজে আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? আমরা দুইটা কাজ করতে পারি। এক এক নাম্বার হলো ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি, মানে ভোল্টেজ ডিভাইডার রুল ওই কারেন্ট রেজিস্টরের উল্টা। আর দুই নাম্বার হচ্ছে আমরা এই মেথডে করতে পারি। তাহলে আমাদের ওই মেথডে করতে হলে আবার এর সি ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাহলে এই দুইটার ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট আমরা কত পাবো? আমি দুইটা মেথডে দেখাই দিই, যেটা সুবিধা হয় সেটা করি। তাহলে এই ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট দেখ, এটা হচ্ছে সিরিজে আছে, তার মানে এটা সি ইকুইভ্যালেন্ট আমরা এরকম পাবো যে 60 ইন্টু 30 বাই, আমি একটু সুন্দর করে লিখি এটা। আচ্ছা, এই গোল করা অংশটুকুর সি ইকুইভ্যালেন্ট আমরা কত পাবো? 20। 60 ইন্টু
ইন্টু 30 বাই আচ্ছা কত 60 প্লাস 20 হবে না? তাহলে এটা আমরা পেলাম 20 মাইক্রোফ্যারাড। তাহলে এর ইকুইভ্যালেন্ট যদি 20 মাইক্রোফ্যারাড হয়, এর অ্যাক্রসে ভোল্টেজ যদি V2 হয়, তাহলে এদের অ্যাক্রসে চার্জ কত পাবো? তাহলে আমরা ওইটাকে QT1 বলি। QT1 সমান কত? ওই V2 ইন্টু C ইকুইভ্যালেন্ট। আচ্ছা এটাকে C ইকুইভ্যালেন্ট 1 বলি। তাহলে QT1 হচ্ছে V2 ইন্টু C ইকুইভ্যালেন্ট 1। তাহলে V2 হলো 45 আমরা দেখলাম, আর ওটা হলো 20। তার মানে কত? 45 দ্বিগুণ 90, 900 মাইক্রো কুলম। তাহলে এখন আমরা আবার ওটা ভাগ করব। তাহলে হচ্ছে ভোল্টেজ কত আসবে? V3 আর V4। তাহলে V3 কত পাবো? QT1 বাই C3। তাহলে QT1 কত? 900 বাই C3 আমরা কত পাইছিলাম ওখানে? 60। তাহলে 900 আর 60 যদি হয় এটা কত হবে? কাটা গেলে 15 ভোল্ট, তাই না? তাহলে V3 পেলাম 15 ভোল্ট। আর V4 কত আসবে? V4 সমান হচ্ছে QT1 বাই C4। তাহলে QT1 কত? 900। আর লাস্টের ক্যাপাসিট্যান্সটা কত আছে? 30 মাইক্রোফ্যারাড। তাহলে এটা কত পাবো আমরা? 30, তাই না? 30 ভোল্ট। তাহলে এখন দেখে V3 আর V4 মিলাই কি এই 45 হয়েছে? মানে ওই 45 ভোল্ট এখানে ড্রপ হয়েছে। দেখ, একটাতে 15 ভোল্ট, একটাতে 30 ভোল্ট। তাহলে এটা আমরা এভাবে মনে রাখি যে যার হলো ক্যাপাসিট্যান্স বেশি, তার অ্যাক্রসে ভোল্টেজ কি কম হচ্ছে না? আবার যার হচ্ছে ক্যাপাসিট্যান্স কম, তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি হচ্ছে না? তাহলে এটা এইভাবে মনে রাখা যায় যে ভোল্টেজ ডিভাইডার এটার উল্টা, কারেন্টের উল্টা। অর্থাৎ আমি যদি এখন এটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে করি, এটা হলো সেকেন্ড মেথড যদি ভোল্টেজ ডিভাইডার দিয়ে করতে চাই। আচ্ছা ভোল্টেজ ডিভাইডার দিয়ে করতে হলে আমাদের প্রথমটুকু করাই লাগবে, হ্যাঁ? এই V2টা আমাদের বের করাই লাগবে। এই V2 বের করার পরে হলো আমরা এখানে এটা লিখে দিই, এটা হলো টাইপ 2। দ্বিতীয়ভাবে কিভাবে করা যায়? V3 আমরা কত লিখবো? ওই ভোল্টেজ ডিভাইডারের উল্টা লিখবো। তাহলে এখানে V3 সমান কত হবে? V2 ইন্টু, তাহলে আমরা 60 লিখবো না, আমরা কত লিখবো? 30 বাই নিচে লিখবো দুইটার যোগফল 60 প্লাস 30। তাহলে এটা কত হবে? V2 হলো 45 ইন্টু এইটা 30 বাই 90। তাহলে দেখ এটাও কিন্তু আমরা 15 ভোল্টই পাবো। আর V4 কত পাবো? V4 হচ্ছে, আবার আমরা লিখি V2 ইন্টু, তাহলে আমরা কিন্তু 30 লিখবো না, আমরা এখন 60 লিখবো উপরে। যেটা বের করবো তার উল্টাটা উপরে লিখবো, আর নিচে দুইটার যোগফল। তাহলে এখানে কত পাবো? 45 ইন্টু 60 বাই 90। তাহলে এটা পাবো হলো 30 ভোল্ট। তাহলে অ্যান্সার কি মিলেছে? আমরা এইভাবে করি, এই যে এখানে 45 15, এটা তো সেম, সরি V3 এই যে 15, V4 হলো 30, এই যে এটা তো সেম, V3 হলো 15, V4 হলো 30। এই মাত্র কি বোঝা গেল? জি ভাই। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস এখন। তাহলে আমরা তোরা চাইলে এভাবেও করতে পারিস, আমরা এভাবেও করতে পারি, অথবা এভাবেও করতে পারি, যে কোনো একভাবে করলেই হবে। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা এবার আছে হলো আমাদের ইন্ডাক্টর, হ্যাঁ? তাহলে আমরা ইন্ডাক্টরের থিওরি একটু দেখে আসি। তাহলে ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজ কিরকম কি হবে এটা তো মোটামুটি এখন আমরা বুঝতে পারছি। আচ্ছা তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে আচ্ছা ইন্ডাক্টর দেখতে কিরকম হয়? এইরকম একটা তারের কুণ্ডলী, তাই তো? তাহলে ডিসি সার্কিটে ডিসি হোক বেসিক আমরা ইয়ে করি, ইন্ডাক্টরের যে রিঅ্যাকটেন্স সেটাকে আমরা কি বলি? জে ওমেগা এল।
তাহলে ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত? 0। তাহলে ফ্রিকোয়েন্সি 0 হলে এক্সএল 0। এক্সএল 0 মানে কি? এটা শর্ট হয়ে যাবে, তাই তো? তাহলে এই হলো ডিসি। ডিসিতে ইন্ডাক্টর কি হয়ে যায়? শর্ট হয়ে যায়। আমরা ক্যাপাসিটর দেখছিলাম ওপেন, ইন্ডাক্টর হয়ে যায় শর্ট। আর ইন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্টের পরিমাণ, ভোল্টেজের পরিমাণ কত সেটা আমরা একটু দেখি। তাহলে আই এল সমান আমরা কি দেখে আসছি? আমরা এটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। আই এল সমান কত? 1/L, মানে ওই ক্যাপাসিটরের রুলটা। ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে ইন্টিগ্রেশন, আর হলো কারেন্ট ইন্টিগ্রেশন 0 থেকে t ভি ডিটি, ঠিক আছে? প্লাস হলো আই টি নট, আই টি নট। যদি ইনিশিয়ালি এটা হলো, বা এটাকে আমরা বলতে পারি হলো আই ইনিশিয়াল, ঠিক আছে? আই ইনিশিয়াল। তাহলে এটা হলো ইন্ডাক্টরের কারেন্টের সূত্র। আর ইন্ডাক্টরের একটা কি পরিমাণে ভোল্টেজ থাকবে সেটা সূত্র কি? ভিসি। আমরা এখান থেকে যদি আসি তাহলে আমরা কি লিখতে পারি? যে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি সমান কত? এল আই এল। তাহলে এখন আমরা ভি সমান কত পাবো? এটা ডিফারেন্সিয়েট করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে ভি সমান কত পাবো? এল ডি ডিটি আই, তাই না? তাহলে ইন্ডাক্টরের একটা হচ্ছে কারেন্ট কত? আইএল সমান 1/L 0 থেকে t ভিডিটি প্লাস আই ইনিশিয়াল। আর ভোল্টেজ কত? ভি সমান এল ডি আইএল বাই ডিটি, বা আমরা ইন্টারমিডিয়েট এভাবে পড়ছি এল ইন্টু ডি আই বাই ডিটি। এই ডি আইটা কি? এই আই হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। আচ্ছা, তাহলে এই দুটো সূত্র তো ক্লিয়ার। আচ্ছা, এখন এই ইন্ডাক্টরের মধ্যে সঞ্চিত শক্তি সেটা আমরা কিভাবে লিখি? সেটাকে আমরা সাপোজ ডাব্লিউ যদি বলি, ডাব্লিউ সমান কত? হাফ এল আই এল স্কোয়ার, ঠিক আছে? হাফ এল আই এল স্কোয়ার। এটা হলো ইন্ডাক্টরের মধ্যে দিয়ে সঞ্চিত শক্তি। তাহলে এই দুইটা যদি আমরা সঞ্চিত শক্তি কম্পেয়ার করি ক্যাপাসিটরের সাথে, তাহলে একটা হলো হাফ সি ভি সি স্কোয়ার, আর আরেকটা হলো হাফ এল আই এল স্কোয়ার, ঠিক আছে? এটা ক্যাপাসিটরের, এটা হলো ইন্ডাক্টরের সঞ্চিত শক্তির সমীকরণ। আর তাহলে সূত্র তো মোটামুটি ক্লিয়ার যে ইন্ডাক্টর ডিসিতে কেন শর্ট হয়। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে যদি আরেকটা বিষয় চিন্তা করি যে হাই ফ্রিকোয়েন্সিতে এদের রেসপন্স কেমন হবে। হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সিতে এক্সএল কত? জে ওমেগা এল বা জে ইন্টু 2 পাই এফ এল। তাহলে এই এফ এর মান যদি বেশি হয় তাহলে এক্সএল এর মান কত আসবে? এক্সএল বেশি আসবে না? তাহলে ইম্পিডেন্সের মান বা রিঅ্যাকটেন্সের মান বেশি হওয়া মানে কি? ওপেন সার্কিট হয়ে যাও না? তাহলে হাই ফ্রিকোয়েন্সিতে হলো ওই ইন্ডাক্টর ওপেন সার্কিটের মতো কাজ করে, আর ক্যাপাসিটর এক্স সি যদি আমরা বলি, আচ্ছা এটা এল বোঝা যাচ্ছে? এক্স সি যদি আমরা বলি তাহলে সেটা কত? 1/জে 2 পাই এফ সি। তাহলে এই ক্ষেত্রে এই এফ এর মান যত বেশি হবে এক্স এর মান তত কি হবে? কম না? নিচের হরের মান যত বেশি হবে এক্স তত কম হবে। এটা তো তত আমরা বলতে পারি এটা টেন্ডস টু কি জিরোর কাছাকাছি যাবে। তাহলে আমরা এটা বলতে পারি এটা হলো শর্ট সার্কিট। তাহলে লো ফ্রিকোয়েন্সিতে যা হবে হাই ফ্রিকোয়েন্সিতে উল্টা। লো ফ্রিকোয়েন্সিতে এইটা থাকে হলো ওপেন সার্কিট, এটা থাকে শর্ট সার্কিট। হাই ফ্রিকোয়েন্সিতে এটা ওপেন সার্কিট, এটা শর্ট সার্কিট। আচ্ছা, এগুলো এমসিকিউতে আসতে পারে, এই সূত্রগুলো আমরা একটু জেনে রাখবো, তাহলে আমরা ওই ইকুয়েশন দিয়ে সব বের করতে পারবো। আচ্ছা, এটুকু ক্লিয়ার? জি ভাই। আজকে অবশ্যই বলতে থাকি নাকি ভাই? হ্যাঁ, এই একটা ম্যাথ এটাই শেষ, T7 টা শেষ করতে হবে। এটা আজকে লাস্ট ম্যাথ। হ্যাঁ,
আচ্ছা, এখানে বলতেছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু এ 5 হেনরি ইন্ডাক্টর ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস ইট ইজ ভি অফ টি সমান 30 টি স্কয়ার টি ইকুয়ালস টু টি গ্রেটার দ্যান 0 আর 0 আছে টি লেস দ্যান 0। অলসো ফাইন্ড দ্য এনার্জি স্টোরড এট টি ইকুয়ালস টু 5 সেকেন্ড অ্যাজিউম আই অফ ভি গ্রেটার দ্যান 0। আচ্ছা, তার মানে এখানে কারেন্ট গ্রেটার দ্যান 0 বোঝাচ্ছে, হ্যাঁ? ধরে নিয়ে আমরা 5 সেকেন্ডে পরে এটা স্টোরড এনার্জি বের করবো। আচ্ছা, আমরা কারেন্টটা বের করবো। তাহলে at t equals to 0, t equals to sorry, t greater than 0, তাহলে এখানে v of t আমরা কত দেখলাম? 30 t স্কয়ার। টাইম প্রায় শেষ, আবার 15 মিনিট। আচ্ছা, তাহলে v of t সমান 30 t স্কয়ার দেখলাম। তাহলে আমরা এখান থেকে কি বের করতে বলছি? আমাদের কারেন্ট। তাহলে কারেন্টের সূত্র আমরা কি দেখলাম? সূত্রটা একটু দেখি। কারেন্ট হয়ে গেল এই যে আই সমান কত? 1/L 0 থেকে t ddt প্লাস আই ইনিশিয়াল। তাহলে এখানে ইনিশিয়াল কিছু বলা নাই, মানে 0। তাহলে আমরা এটা বের করি যে আই এল সমান কত? 1/L 0 থেকে t ভি অফ টি ডিটি। তাহলে এখানে কত? 1/L মানে কত? 5 হেনরি দেওয়া আছে। এটা 0 থেকে t তে আমরা গেলাম 30 টি স্কয়ার ডিটি। তার মানে এটা করলে আসে 1/5 ইন্টু 30 তে কনস্ট্যান্ট। তাহলে টি স্কয়ারকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করলে কত আসে? টি কিউ/3। এটা আসবে 0 থেকে t। তাহলে এটা কত আসবে? 30/5 মানে 6, 6/3 মানে 2। একবার আমি 2 লিখে দিলাম, হ্যাঁ? এটা কাটাকাটি করলে 2 আসে। তাহলে টি তো টি, 0 বসালে 0, তাহলে 2t কিউ থাকে। তাহলে টি সমান কত সেকেন্ড বলছে? 5 সেকেন্ড। অতএব আই এল at t equals to 5 সেকেন্ড, আই সমান কত বা আই এল সমান কত? 2t কিউব। তার মানে হচ্ছে 2 ইন্টু 5 কিউব। তার মানে হচ্ছে কত? 250। 5 কি 125? 250 অ্যাম্পিয়ার। এটা হলো অ্যান্সার। তাহলে আই যদি 250 হয়, তাহলে এনার্জি কত হবে? তাহলে এনার্জি আমরা লিখতে পারি হলো দুইভাবে। একটা হলো স্টোরড এনার্জি, স্টোরড এনার্জি বলছে। তাহলে এটা কত? হাফ এল আই এল স্কয়ার। তাহলে হাফ ইন্টু এল কত? 5 ইন্টু 250 স্কয়ার। তাহলে কত আসে দেখি? হাফ ইন্টু 5 ইন্টু 250 স্কয়ার। তাহলে 156.250 বা 156.25 কিলো জুল আমরা লিখতে পারি। 156.25 কিলো জুল, এটা অ্যান্সার। তাহলে ক্যাপাসিটরের কারেন্ট কিভাবে বের করব, ইন্ডাক্টরের কারেন্ট কিভাবে বের করব, তাদের স্টোর এনার্জি কিভাবে বের করব, বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কিরকম হবে, তাদের অ্যাক্রসের ভোল্টেজ আবার কিরকম হবে, অনেকগুলো কনসেপ্ট কিন্তু আমরা দেখলাম আজকে, হ্যাঁ? সবই নতুন নতুন টপিক আমার মনে হয় তোদের কাছে। যদি এর আগে পড়ে থাকিস তাও নতুন, কারণ আমরা তো একাডেমিক অত বেশি পড়ে আসি না। তাহলে এই ম্যাথগুলো আরেকবার করে একটু প্র্যাকটিস করবি, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। আমি হচ্ছে এটার নোট দিয়ে দিচ্ছি। ভাই আজকের ক্লাসটা ওই রেকর্ড দেবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড দিয়ে দিচ্ছি। ঠিক আছে।